নির্বাচন পিছিয়ে ক্ষমতায় বেশি দিন থাকবে এই বক্তব্যের কোনো ভিত্তি নেই। এই সরকার, ডক্টর ইউনূসের সরকার, ডক্টর ইউনূস নির্বাচন পিছিয়ে একদিনও বেশি ক্ষমতায় থাকবেন না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। তাহলে এই প্রশ্নগুলো আসে কেন, বা এই ঘটনাটা ঘটলো কেন? আমার ধারণা এই ঘটনাটা ঘটলো, এটা আপনি সরকারের ব্যর্থতা বলতে পারেন। সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি হওয়ার কথা ছিল, তৈরি হওয়ার কথা বলছি, আমি বলছি বিগত 17 বছর ছিল না, তৈরি হওয়ার কথা ছিল। নতুন যে রাজনৈতিক দলটা গঠিত হলো, সেই রাজনৈতিক দলটার সঙ্গে বড় রাজনৈতিক দল বিএনপির যে এক ধরনের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক মানুষ প্রত্যাশা করেছিল, সেই জায়গাগুলো হয়নি। পরস্পরের থেকে অনেক দূরে অবস্থান করেছে। একসময় বিএনপি জামাত অনেক কাছে ছিল, এখন বিএনপি জামাতের মধ্যে দূরত্ব। এনসিপি গঠিত হয়েছে, এনসিপির সঙ্গে বিএনপির একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, সেটা হয়নি। দিন দিন শুরুর দিকে সেরকম আলোচনা থাকলেও দিন দিন সেই জায়গাটাতে একটা বড় জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের 1 বছর পার হতে চললো। 1 বছরের মধ্যে কোনো দলীয় সরকার নেই, কিন্তু দলগুলির পারস্পরিক একজন আরেকজনকে কাদা ছড়াছড়ি, কখনো গুলি ছড়াছড়ি, কখনো মানে হত্যা, কখনো হুমকি, তার কোনোটাই আসলে কমছে না। পরস্পরের দিকে প্রধান শত্রুতে পরিণত হয়েছে। এই শত্রুতার ফলে লাভবান হচ্ছে কারা, এই শত্রুতা দিয়ে অর্জন করা হচ্ছে কি, এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার জনাব গোলাম মুর্তজা। জনাব গোলাম মুর্তজা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, ওয়াশিংটন ডিসি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরও থাকছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল। জনাব আজিজুল বারী হেলাল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানবেন। আমি হেলাল ভাই, আপনার অনুমতি নিয়ে আমরা একটু মুর্তজা ভাইয়ের কাছে যেতে চাই। মুর্তজা ভাই, আপনার কাছে যে প্রশ্নটা আমি এখন করব সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে বারবার গত 4-5 দিন ধরে, 6-7 দিন ধরে আমরা যেসব কথাগুলি বলছি, সেসব কথাগুলি যদি আমরা নাও বলি, অনেকেই বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে এরকম মারাত্মক অবনতি হচ্ছে, এর পেছনে সরকারের ভিতরে কোনো সরকার লুকিয়ে থাকার কথা কেউ কেউ বলছেন, কেউ কেউ বলছেন সরকারেরই কোনো একটা অংশ কাউকে ভয় দেখানোর জন্য বা নিজেরা আরেক কিছুদিন ক্ষমতায় থেকে যাওয়ার জন্য, অথবা বিএনপিকে ঠেকানোর জন্য এটি করে থাকতে পারেন। অনেকে ইঙ্গিতটা করছেন এরকমও যে বর্তমান তিনি সেনাপ্রধান আছেন, সেই সেনাপ্রধান যেহেতু সরকার প্রধানকে ব্যর্থ দেখতে চান, তাই তিনি এসবের ক্ষেত্রে পরোক্ষ বা প্রত্যক্ষ ইন্ধন দিয়ে থাকতে পারেন। এ ব্যাপারে আপনার একটু বিশ্লেষণ আমি একটু শুনতে চাই। যে যে অভিযোগগুলোর কথা বা যে প্রসঙ্গগুলোর কথা আপনি সামনে আনলেন, এটা জনমনে এই আলোচনাটা আছে। আমি যদি বলি যে না এগুলো ঠিক না, তাহলে এটা হবে না। হয়তো ঠিক না, কিন্তু জনমনে এই আলোচনাটা আছে। এই আলোচনাটা থাকার ফলে আছে কেন? এই আলোচনাটা থাকে বা এই রকমের আলোচনা থাকে মূলত একটি কারণে থাকে। সেটি হচ্ছে দেশের মানুষ সবসময় আইন শৃঙ্খলায় একটা মোটামুটি একটা স্বাভাবিক অবস্থা দেখতে চায় না। তো 5 আগস্টের পর থেকে, তার আগের অরাজকতার অংশ বাদ দিয়ে 5 আগস্টের পর থেকে প্রায় 1 বছর হতে চললো, এই সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী উন্নতি হয়নি। কোনো কোনো ক্ষেত্রে প্রত্যাশা এত বড়ভাবে ধাক্কা খেয়েছে যে যে কোনো মানুষ, ধরেন 5 আগস্টের আন্দোলনের সবচেয়ে বড় সমর্থক যে মানুষটা ছিল, সেই মানুষটাও হোঁচট খেয়েছে। এটা একটা বাস্তবতা। সেই বাস্তবতায় আমি সরকারের খুব ছোটভাবে এবং দেশ থেকে দূরে অবস্থান করে যেভাবে দেখেছি, সেটা দেখেছি যে এক ধরনের একটা চেষ্টা সরকারের মধ্যে আছে, কিন্তু যিনি বা যারা চেষ্টা করছেন তাদের চেষ্টাগুলো সঠিক পথে হচ্ছে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন ছিল। আর এর বাইরে আরেকটা ব্যাপার আমার মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস কাজ করেছে। একেবারে যে উন্নতি হয়নি তা না, মাঝখানে শুরুতে যেরকম একেবারে ভেঙে পড়েছিল, তারপরে সেই জায়গা থেকে মোটামুটি ভাবে একটু উত্তরণ হয়েছে। আবার মাঝে মাঝে এমন দু একটা ঘটনা ঘটেছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এটা বলার সুযোগ থাকে না যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আমার কাছে মনে হয় এটার ষড়যন্ত্র তত্ত্বের চেয়ে, আপনি যে সমস্ত কথা বললেন, কেউ কেউ চাইতে পারে বিএনপি কে ঠেকানোর জন্য সেনাপ্রধান এই সরকারকে ব্যর্থ দেখতে চান, এইরকম নানা রকমের ইকুয়েশনের কথা বললেন। আমার কাছে এই ইকুয়েশন খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। নির্বাচন পিছিয়ে ক্ষমতায় বেশি দিন থাকবে, এই বক্তব্যের কোনো ভিত্তি নেই। এই সরকার, ডক্টর ইউনূসের সরকার, ডক্টর ইউনূস নির্বাচন পিছিয়ে একদিনও বেশি ক্ষমতায় থাকবেন না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। তাহলে এই প্রশ্নগুলো আসে কেন, বা এই ঘটনাটা ঘটলো কেন? আমার ধারণা এই ঘটনাটা ঘটলো, এটা আপনি সরকারের ব্যর্থতা বলতে পারেন। সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ
তৈরি হওয়ার কথা ছিল, তৈরি হওয়ার কথা বলছি, আমি বলছি বিগত 17 বছর ছিল না, তৈরি হওয়ার কথা ছিল। নতুন যে রাজনৈতিক দলটা গঠিত হলো, সেই রাজনৈতিক দলটার সঙ্গে বড় রাজনৈতিক দল বিএনপির যে এক ধরনের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক মানুষ প্রত্যাশা করেছিল, সেই জায়গাগুলো হয়নি। পরস্পরের থেকে অনেক দূরে অবস্থান করেছে। একসময় বিএনপি জামাত অনেক কাছে ছিল, এখন বিএনপি জামাতের মধ্যে দূরত্ব। এনসিপি গঠিত হয়েছে, এনসিপির সঙ্গে বিএনপির একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, সেটা হয়নি। দিন দিন শুরুর দিকে সেরকম আলোচনা থাকলেও দিন দিন সেই জায়গাটাতে একটা বড় দূরত্ব তৈরি হয়েছে। অর্থাৎ রাজনীতিতে সুস্থ ধারা ফিরে আসে নাই। রাজনীতিতে এখনো পরস্পরের প্রতি অভিযোগ দেয়া, ব্লেম দেয়া, এই যে রাজনৈতিক ভাবে একমত হতে না পারে, একমত বলতে সব বিষয়ে একমত হবো তা বলছি না, আমি বলছি মেজর ইস্যুতে একমত হতে পারার যে দুর্বলতা, সেটা আমাদের রয়ে গেছে। এবং সেই রয়ে যাওয়ার সুযোগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, মাঝে মধ্যেই সেটা অনেক বড়ভাবে অবনতি হচ্ছে, যেটা সাধারণ জনমনে খুব বড় রকমের প্রশ্ন তৈরি করছে। মুর্তজা ভাই, অনেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে, মানে আইন শৃঙ্খলার পরিস্থিতি পুনরুদ্ধারে বা স্বাভাবিক একটা মোটামুটি একটা স্বস্তিদায়ক পরিস্থিতি সৃষ্টিতে সরকারের ব্যর্থতার জন্য পুলিশ বাহিনীকে দায়ী করে থাকেন বা আইন শৃঙ্খলা বাহিনীকে বলে থাকেন যে এই পুলিশ বাহিনী যেহেতু আওয়ামী লীগের রিক্রুট করা, তার ভিতরে আওয়ামী লীগের লোক রয়ে গেছে, তাদের দিয়ে আসলে বড় কাজ হইতেছে না। কিন্তু আমি পুলিশ বাহিনীর কথা যাওয়ার আগে আরেকটা কথা বলতে চাই যে ডিজিএফআইকে নিয়ে অনেক প্রশ্ন আসতেছে। সাধারণভাবে বাংলাদেশের মানুষ এইটা বোঝে কিনা যে ডিজিএফআইটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারেই। তো ডিজিএফআই যদি কোনো মানে ষড়যন্ত্র করে থাকে তাহলে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসই করছেন। কিন্তু কেউ কেউ আবার বলতেছেন যে না, ডিজিএফআইটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে থাকলেও তারা যেসব কার্যক্রমে অংশগ্রহণ করতেছে, খবরের কাগজে নাকি তারা এখনো ডিরেক্টিভ পাঠাচ্ছে, যেটা আসলে ডক্টর ইউনূসের এগেনস্টেও অনেক সময় যাচ্ছে। এই ব্যাপারটা আপনার জানা আছে কিনা? মানে ডিজিএফআইটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের আয়ত্তের বাইরে চলে গেছে, পাকিস্তানের আইএসআই এর মতো? আইএসআই যেমন পাকিস্তানের কথা শোনে না আসলে, মানে যদিও তাদের সরকার প্রধানের কথা শোনার কথা, আপনার কাছে কি এটা মনে হয় যে ডিজিএফআইটা এরকম কোনোভাবে আয়ত্তের বাইরে চলে গেছে? মনে হয় না। ডিজিএফআই বিগত সময়গুলোতে কি করেছে সেটা আমি জানি, আপনি জানেন, হেলাল ভাইও জানেন, বিএনপি আমাদের চেয়ে কম জানে না, ভালো করে জানে। কিন্তু সেই ডিজিএফআই বর্তমান সময়ে একই ধারায় কাজ করছে বা বর্তমান সরকার ডক্টর ইউনূসের এগেনস্টে কাজ করছে, আমার কাছে সেটা মনে হয় না। দুই একটা ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা বলা যায়। আরেকটা জিনিস আমাদের একটু মোটামুটি ভাবে আমার যে ধারণাটা তৈরি হয়েছে, সেই ধারণাটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো দুর্বলতা থাকতে পারে, তিনি হয়তো যে কাজটি যেভাবে করা দরকার ছিল সেই কাজটি করতে পারেন নাই বলে আমরা অভিযোগ করতে পারি, সাংবাদিকরা অভিযোগ করতে পারে, গণমাধ্যম অভিযোগ করতে পারে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এগেনস্টে গিয়ে সরকারের কোনো একটা উইং তাকে বিপদে ফেলার মতো কাজ করবে, তারা চেষ্টা করতে পারে, কিন্তু এটা করলে শেষ পর্যন্ত গিয়ে তাদের অনেক খারাপ পরিণতির মুখোমুখি হতে হবে বলে আমার ধারণা। সেই কারণে আমার মনে হয় না যে ডিজিএফআই ওই রকম কোন জায়গাতে এইভাবে কাজ না। মুর্তজা ভাই, আপনি হেলাল ভাইকে সাক্ষী রেখে আমাদের যে প্রত্যক্ষ অভিজ্ঞতা ডিজিএফআই এর, বিশেষ করে গত 20 বছরে, আমি শুধু 15 বছরে বলবো না, এই 15 বছরে এটা সবচেয়ে বেশি হয়েছে, এর আগের 5 বছরও সেটা ছিল, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের সময়, মানে মঈনুদ্দিন ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের সময়ও সেটা সাংঘাতিক রকমের ছিল। সরকার প্রধান ডিজিএফআইকে ব্যবহার করে তার কায়েমি স্বার্থ বলি, পলিটিক্যাল উইল বলি, এমনকি চুরি ডাকাতি গুন্ডামি বদমাইশিগুলিও ডিজিএফআইকে দিয়েই করছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ডিজিএফআইকে এই কাজে ব্যবহার করতেছেন না, যদি আমরা ধরে নেই, তাইলে কি ডিজিএফআই মনে মনে বিদ্রোহ করে এবং তার দুর্বলতার সুযোগ দিয়ে তারা অন্যটা করতেছে কিনা, আপনার এরকম লক্ষণে মনে হয় কিনা? করতেছে কিনা সেটা তো বলতে পারবো না, আমার কাছে এটার কোনো প্রমাণ নাই। কিন্তু আমি আপনাকে আবার একটা কথা বলি, যে আপনি খুব সঠিকভাবে বলছেন যে অন্য সরকার প্রধানরা ডিজিএফআই কে যেভাবে অতীতে ব্যবহার করেছে, আমাদের একটা বড় দুর্বলতা কি, যে আমরা অতীতের সরকারগুলো যে ব্যবহার করেছে, কেউ কোনোদিন এসে এই জবাবদিহিটা নিশ্চিত করতে চায়নি যে এভাবে কেন ব্যবহার করা হয়েছিল। বর্তমান সরকারের সময়ও এই জায়গাটাতে একটা দুর্বলতা রয়ে গেছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু ডিজিএফআই কে ব্যবহার করছেন না, ডিজিএফআই এর ভেতরে কোনো একজন দুইজন ব্যক্তির একটা উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে যে আমরা আগে এত ক্ষমতা ছিল, এত কিছু করতাম, একে ধরতাম, ওকে মারতাম, একে গুম করতাম, অমুক অফিসে গিয়ে হুমকি দিয়ে আসতাম, আলোচনা করার জন্য কোনো একটা রিপোর্ট নিয়ে কথা বলতে বলতে প্রধানমন্ত্রী এই নিউজটা পছন্দ করেন না, এটা পত্রিকা অফিসে গিয়ে বলে আসতাম। এখন আমরা সেই কাজগুলো করতে পারিনি, এটা যদি কেউ মনে করে থাকেন করতে পারেন। এতদিন ক্ষমতা ভোগ করছেন, সেই জায়গাতে করে থাকতে পারেন, কিন্তু সরকারের জায়গা থেকে এটাকে প্রথমত উৎসাহিত করার কোনো
কারণ বা সুযোগ নাই, ডক্টর ইউনূস সেটা করছেন না। দ্বিতীয়ত কথা, কেউ যদি এটা করে থাকেন, করতে পারেন, একবার দুইবার তিনবার করতে পারেন, কিন্তু তিনি যখনই চিহ্নিত হবেন তখন আপনি নিশ্চিত থাকতে পারেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওকে। এই এই ব্যবস্থা নেওয়ার জায়গাটা থেকে কেউ আমি বিরত আমি থাকতে পারে না। আমি মানে আমি আপনার কাছে আবার ফিরবো যে সরকারের কন্ট্রোলটা আইন শৃঙ্খলা বাহিনীর উপর কতটা আছে সেই প্রসঙ্গ করে, কারণ নিশ্চয়ই। কন্ট্রোল করতে হলে কিছু আমরা মানে নিয়ন্ত্রণ করতে হলে কিছু লক্ষণও আমরা বিচার করতে পারি, সেই লক্ষণগুলি আমরা বিচার করবো। আমরা একটু হেলাল ভাইয়ের কাছে যাই। হেলাল ভাই, আপনাকে আমি যে প্রশ্ন করতে চাইছিলাম, দর্শকরা সেরকম প্রশ্নই করতেছে আসলে, বা মন্তব্য দিতেছে, আমি মন্তব্যগুলির কিছু জিস্ট পড়ে শোনাই, তাইলে মানে বা একটা দুটা জিস্ট বলি, কারণ মানুষ আবার নিজেদের নামে না, কিরকম মানে ছদ্মনামে, যেমন আমি যে মন্তব্যটা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্লাসিক মার্ট, মানে এটা তো নিশ্চয়ই মানুষের নাম হইতে পারে না, এটা কোনো একটা দোকানের নাম ব্যবহার করে বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সে লিখতেছেন। উনি বলতেছেন যে বাট মন্তব্যগুলি এরকম যে, খালেদ ভাই, আমার একটা প্রশ্ন, আমি একদম কোট আনকোট করতেছি, যারা দলের কর্মী নিয়ন্ত্রণ করতে পারে না তারা 18-20 কোটি মানুষের দেশ চালানোর স্বপ্ন দেখে। হ্যালো ভাই, আমার প্রশ্ন, আমি ধরে নিলাম যে বিএনপি এই কর্মীদের বহিষ্কার করছে, বা তারা আসলে বিএনপির কর্মী কেমন কর্মী তা আমরা জানি না। আমরা 4,500-এর বেশি কর্মীকে, বিএনপি থেকে নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, নেতাদের কথা বলার জন্য শোকজ দেওয়া হয়েছে, দলের প্রধান বারবার আহ্বান জানাচ্ছেন যে আপনারা এগুলি করবেন না। কিন্তু আমি এই পুরা কাজটাকে দেখতেছি হচ্ছে অরণ্যের রোদন। নেতার কাজ, নেতার কথা, নেতার আহ্বান কর্মীরা শুনতেছেন না। এখন আপনি বলতে পারেন যে 18 কোটি দেশের লোকে 4,500 কি এমন নাম্বার, বিএনপি 5 কোটি 7 কোটি লোকের মেম্বার, তার কি এরকম নাম্বার না। হেলাল ভাই, ঘটনা এটা না। সত্যি সত্যি আপনি আমার উপরে আস্থা রাখতে পারেন। আপনি এই অনুষ্ঠানে আসবেন জেনে গত 2-3 দিনে বাংলাদেশের অন্তত 30টা জেলার বিভিন্ন মানুষের সাথে আমি কথা বলছি। সব মানে আমি যাদের সাথে কথা বলছি তাদের বেশিরভাগের অভিযোগ হচ্ছে চাঁদাবাজি করতেছে বিএনপি, থানা উপজেলা দখলে নিছে বিএনপি, ইউএনও অফিসে ঢুকা যায় না হচ্ছে বিএনপির লোকদের জন্য। হেলাল ভাই, আমার অজ্ঞতা ক্ষমা করবেন, কিন্তু এইটাই এখনকার পরিস্থিতি। আপনি যদি আমাদের একটা ব্যাখ্যা করতেন। আমি এখন বলতে চাই যে আসলে ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস বৈশা নাই, ক্ষমতা এখন অলরেডি বিএনপির কাছে, যেটাকে পাওয়ার আমি বলি, সেইটা হেলাল ভাই যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। বিএনপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতো তাহলে হয়তো বাংলাদেশ উপকৃত হতো, আমরা সবাই উপকৃত হতাম। যেহেতু এখনো নির্বাচন হয়নি, সুতরাং বিএনপি ক্ষমতায়, এই কথাটা ওইভাবে বলা যাবে না। এখন বক্তব্য হলো যে বিএনপি, আপনি জানেন যে এটা কোনো ক্যাডার ভিত্তিক সংগঠন না, এটা একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন। দ্যাট মিনস এটা গণমুখী একটা সংগঠন, এবং কর্মী রিক্রুটেড যে পদ্ধতি সারা পৃথিবীতে, সেই পদ্ধতিতে আমাদের দলে আপনার কর্মী সংগ্রহ করা হয় বা আপনার সাপোর্টাররাও আসেন। এখন আপনি দেখবেন যে আমরা এই সমস্ত যে সমস্ত সাপোর্টার বা কর্মী বা সমর্থকরা যখন কোনো অন্যায়, হয়রানিমূলক বা নির্যাতনমূলক কর্মকাণ্ড করে, সেটাকে আমরা অ্যাড্রেস করছি কিনা, অ্যাকসেপ্ট করছি কিনা, নাকি ডিনাই করছি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা সেটাকে অ্যাকসেপ্ট করছি, আমরা ডিনাই করছি না, এবং আমরা যে আমাদের যে ক্ষমতা, সেই ক্ষমতা নিয়ে আমরা তাদের উপরে একটা ব্যবস্থা নিচ্ছি। আমার এখানে একটা বক্তব্য যে এই যে আন্দোলনী যে কর্মীগুলো আপনি বলছেন, এই আন্দোলনী কর্মীদেরকে আবারও পুলিশে গ্রেফতার করার জন্য আমরা অনুরোধ করছি। আমি যদি একটা উদাহরণ দিই, যে আমাদের নাটোরে একটা ইন্টারনাল আমাদের একটা কনফারেন্স হচ্ছিল, সেখানে আমাদের বিএনপি নিজেদের মধ্যে একটা গন্ডগোল হয়। আমরা তখন কেন্দ্র থেকে প্রতিনিধি পাঠিয়ে যারা যারা গন্ডগোলে জড়িত তাদের নামে মামলা দেওয়ার জন্য আমরা পুলিশকে বললাম। পুলিশ আমাদের মামলাটা না নিয়ে বলল যে এটা যারা ভিকটিম বা সংক্ষুব্ধ তারা মামলা করবে। আবার দেখেন একই ঘটনা নরসিংদীতেও ঘটেছে। পয়েন্ট নাম্বার 2, এবার আপনি আসেন যে ঢাকার যে পুরনো ঢাকার যে ঘটনাটা ঘটলো, যে নৃশংস পৈশাচিক হত্যাকাণ্ড, নেককারজনক হত্যাকাণ্ড, আমরা এই ঘটনাটাকে যারা যারা জড়িত তাদেরকে বিচার এবং গ্রেফতারের জন্য অনুরোধ করলাম, আহ্বান জানালাম, এবং আমরা কখনো এটাকে ডিনাই করলাম না। আমার কাছে কোশ্চেন হলো যে ভিডিওতে আপনি দেখলেন যে বড় পাথরটি এনে প্রাণঘাতী
আঘাতটা করা হলো এই ছেলেটাকে, সেই ব্যক্তিটাকে কিন্তু এখনো আইডেন্টিফাই করা গেল না, সেই ব্যক্তিকে ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেল এবং তার নামে মামলাও হয়নি। পরিবার থেকে বলছে যে কেন তার নামে মামলা হচ্ছে না, না মানে যে প্রাণঘাতী আঘাতটা করলো। এটা দিয়ে হেলাল ভাই আমি এই বয়ানটা আমি বুঝাতে চাচ্ছি, আমি ন্যারেটিভটা ৩-৪ দিন ধরে বিএনপির লোকদের কাছে শুনতেছি, তারা আইডেন্টিফাই করা যায় নাই দেখে কি বুঝা গেল? আপনার প্রশ্নের উত্তর দিয়ে বুঝাচ্ছি যে আপনি যে বলছেন যে দল তার সংগঠনকে সংগঠিত করতে পারছেন, তাই বলছি, সেই উত্তরে বলছি যে আমরা আমাদের যে স্বার্থ মানে সমর্থ না, আমাদের যে সক্ষমতা, যে সাংগঠনিক সক্ষমতা, আমরা তার ক্ষমতাই নেই যে তাদেরকে আমরা গ্রেফতার করব বা বিচার করব। এখন আপনি বলেন যে কোন রাজনৈতিক দল কি কোনো ডিসিপ্লিনারি ফোর্স যে আপনার ডিসিপ্লিনারি ফোর্স আমি কোশ্চেন দেখেন, আমি বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলে এই সমস্যা তো রয়েই গেছে। হেলাল ভাই আমি কোশ্চেনটা কোন রাজনৈতিক দল বলেন? না কোন রাজনৈতিক দল দিয়ে তো আমার আসলে এখন প্রসঙ্গ না, প্রসঙ্গ বিএনপি নিয়ে। আমি 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 যেটা বলতে চাই যে বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে এখন বর্তমানে যেসব দল রাজনীতি করতেছে তার মধ্যে সবচেয়ে বড় দল হিসাবে বিএনপি তো চলতে হয় না, বিএনপি তো একটা ব্যয় আছে। বিএনপি কি কর্মীদের নেতাদের মাধ্যমে টাকা সংগ্রহ করে না, যেটাকে আমরা চাঁদা বলে থাকি ভালোবেসে? না না, এটা হলো আমাদের যারা যে কমিটিগুলো আছে, অর্থাৎ আপনি সমর্থক শোভানুদ্দায়িত না, আমরা যারা কমিটির মেম্বার, অর্থাৎ আমরা যারা কমিটির লোক, তাদের আমাদের একটা মান্থলি আমরা একটা পেমেন্ট পার্টিকে করি, খুব অল্প পরিমাণ। না সেটা তো সদস্য চাঁদা। আপনারা ব্যবসায়ীদের থেকে চাঁদা নেন তো, ব্যবসায়ী দোকানদার আমি একটা কথা বলি, সারা পৃথিবীতে রাজনৈতিক দলগুলো যেভাবে তাদের ফান্ড ক্রিয়েট করে, বিএনপি নিশ্চয়ই তার বাইরে করে। হেলাল ভাই আমি উদাহরণ দেই, আমি যেই দেশে আসি বা মুর্তজা ভাই যে দেশে আছেন, সেই দেশে পার্টি ফান্ডে আপনার টাকা দিতে হলে সেটাতে রসিদ দেওয়া হয়, সেটা ওয়েবসাইটে ঘোষণা করতে হয়, সেটা ইনকাম ট্যাক্সেও ঘোষণা করতে হয়, পার্টি ফান্ডে আমি এত টাকা দিলাম। বিএনপি কি তাই? আপনি যখন দেখেন, যখন প্রেসিডেন্ট ইলেকশন হয় আমেরিকার, তার আগে যখন যে প্রাইমারি যে আপনার জনসভাগুলো হয়, সেখানে যে ফান্ডটা কালেক্ট হয়, সেখানে আপনি বলছেন যে একদম স্বচ্ছ হয়, একদম স্বচ্ছ, প্রতিটা পয়সা। বাংলাদেশ কিন্তু এই কালচারে যাবে, এটা আমরা বিএনপি বিশ্বাস করে, এবং এই কালচারে যাবে বিধায় তো আমরা। হেলাল ভাই আপনি আমাকে ভুল বুঝেন না, এটা হচ্ছে যে খালি প্রশ্ন করি তো সেজন্য ভুল বোঝার জায়গা আছে, কিন্তু বাংলাদেশ ওই জায়গায় যাবে এটা আমি মানি। আমি বিএনপিকে সিঙ্গেল আউট করতেছি না, আমি শুধু প্রশ্ন করতেছি যে বিএনপি তার কর্মী নেতাদের মাধ্যমে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে কিনা। আমরা বললাম তো আমাদের যে সদস্য চাঁদা, এর বাইরে আমার চাঁদা আদায় করতে হবে কেন, আপনি তাই বলেন। আমাদের মনে করেন আমি তো বিএনপি চালাই না, আমি কেমনে বলবো চাঁদা আদায় করতে হবে কিনা? চাঁদা নেয় কিনা সেটা বলেন, আপনি বলেন না নেয় না। না শোনেন, নেই না বা না নেই, এই প্রশ্নের উত্তরটা এইভাবেই দিতে হবে যে সারা পৃথিবীতে রাজনৈতিক দলগুলো যে স্বচ্ছতার মাধ্যমে চাঁদা বা আপনি সদস্য চাঁদা বা ডোনেশন বলেন যেভাবে নেই, বিএনপি তার ব্যতিক্রম কিছু না। আপনি যদি বলতে পারেন কাউকে হুমকি দিয়ে চাঁদা নিয়েছে কিনা, যেটা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল যেমন হুমকি দেয়, যেটা চাঁদাটা না দিলে তোমাকে মামলায় ফাঁসিয়ে দেব, চাঁদাটা না নিলে তোমার জমি দখল করব, এই কাজ বিএনপি করে কিনা এইটা আপনি দেখেন। এখন আমার দলে অনেক নেতা আছে, তারা বড় বড় ব্যবসায়ী। এখন সে মনে করে আমি যদি আজকে অনেক টাকার মালিক হই বৈধভাবে, আমি পার্টিকে কিছু টাকা ডোনেট করতেই পারি, করতে পারি না? আবার আমি যদি পার্টির বাইরের কোন লোককে যদি হুমকি দিয়ে টাকা নিই, তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ আপনি তাকে হুমকি। বিএনপি একটা স্বচ্ছ রাজনীতির কথাই কিন্তু আমরা আমাদের এই 31 দফা যদি আপনি ভালোভাবে বিটুইন দ্য লাইন্স পড়েন, আমরা কিন্তু বলেছি যে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক স্বচ্ছতা আনতে হবে। ভাই এইখানে গল্পটা আমি এইখানে কি একটু আপনাকে জানতে চাইতে পারি যে ধরেন পার্টি যারা বিএনপি করে, ধরেন ঘোষণা দেয়া যায় বিএনপি সদস্য বা বিএনপি শুভাকাঙ্ক্ষী, তারা বাইরে, যেমন ধরেন আমরা কয়েকদিন আগে দেখলাম যে কেউ একজন ওয়ালটনের কাছ থেকে চাঁদা চাইতেছে বা কেউ একজন কারো কাছ থেকে ফোন নাম্বার নিচ্ছে, আপনার এরকম ব্যবস্থা বিএনপিতে নাই? আমি আপনাদের খালিদ ভাই আমাকে একটু বলেন, দেখেন আমার এই তত্ত্ব দিচ্ছি, আমি একটা থিওরি, কিভাবে নেবেন যাবে না। চাঁদাবাজি বা সন্ত্রাসী ইজ এ কেস অফ ইন্ডিভিজুয়ালস, ইট ইজ নট এ কেস অফ পলিটিক্যাল ডিসিশন। এখন কেউ ওয়ালটনের কাছে চাঁদা চাইলো, সে তার নিজস্ব চাঁদাটা চাইলো,
সে যখন বিপদে পড়ে তখন সে পার্টির নামটা ইউজ করে, তখন পার্টি সেটাকে স্বীকার করছে কিনা বা পার্টি ব্যবস্থা নিচ্ছে কিনা এইটা আপনি দেখবেন। ওকে, এই জন্য আমি বলছি চাঁদাবাজি যে কেস অফ ইন্ডিভিজুয়াল, এটা কোনো পলিটিক্যাল ডিসিশনে হয় না। এই এখন কোন একজন নেতা, এখন আমি যদি ওয়ালটনের কাছে চাঁদাবাজি করি, ওয়ালটন ন্যাচারালি বলবে যে হেলাল বিএনপি করে, বিএনপি চাঁদাবাজি করছে। বিএনপি কি আমাকে বলছে ওয়ালটনের কাছে টাকা চাইতে? বিএনপি যদি বলে হ্যাঁ হেলালকে আমি বলেছি বা হেলালকে আমি সার্টিফাই করছি, তখন আপনি এটা পার্টির চাঁদাবাজি বলতে পারেন। ওকে, ঠিক আছে। অর্থাৎ চাঁদাবাজি যে কেস অফ ইন্ডিভিজুয়াল, এটা কোনো এবং পলিটিক্যাল ডিসিশন হয় না। আপনি কথা আমরা দুইটা জিনিস একদম স্পষ্ট বুঝতে পারলাম। এক হচ্ছে যে চাঁদাবাজিটা হচ্ছে যে একটা ইন্ডিভিজুয়াল কেস, পার্টির পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে এরকম হুমকি দিয়ে চাঁদার কোনো রকম কোনো ঘটনা নাই। দুই, আমরা যেটা বুঝতে পারলাম যে সেটা হলো যে বিএনপিতে যারা শুভানুদ্দি আছে, যারা বিএনপি সমর্থক আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন টাকা ডোনেশন দিতে পারে, সেটা দিয়েও থাকে। আপনারা কি কখনো, হেলাল ভাই একটু ছোট করে বলবেন, আপনাকে কখনো ভাবছেন যে এই ব্যাপারটা একটু স্বচ্ছ করে তুলবেন? কেন আমি এই কথা বলতেছি, যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যত পলিটিক্যাল শো অফ, ইভেন উনি যদি বাংলাদেশের সর্বোচ্চ বড়লোক হয়ে থাকেন, মানে উনার যদি দাদা বা নানার জমিদারিও থাকে, উনি এটা জমিদারি থেকে টাকাটা ব্যয় করেন না আসলে। মানে এরকম জমিদারি থেকে ব্যয় করছেন, রাজনীতির জন্য ট্রাক বা বাস বা গাড়ি ভাড়া করছেন বাবার টাকা থেকে, এটা আমরা অনেক বেশি দেখি না। এইটা আপনারা কি মানে কেন্দ্রীয়ভাবে এনশিওর করতে পারেন যে এটা আসলে চাঁদার মাধ্যমে জোগাড় করা হয় নাই, বা কোনো না কোনো সুবিধা দিয়ে এটা জোগাড় করা হয়? এখানে তো আপনি শাক দিয়ে মাছ ঢাকতে পারবেন না। বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, বাংলাদেশের ইকোনমিক কালচার, আমাদের এই সবকিছু বিবেচনা রাখতে হবে। আপনি রাতারাতি সবকিছু বদলাতে পারবেন না, এগুলো বদলাতে হবে। বিধায় আমরা বলেছি একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি। আপনি সোসাইটির যে স্ট্রাকচার, সোসাইটির যে কালচারাল রিলেশন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যে দেশে বাস করেন সে দেশের ইকোনমিক যে ট্রান্সপারেন্সি, আপনার দেশে সবসময় ইকোনমিক ট্রান্সপারেন্সি আছে তা না, কিন্তু সেখানেও আপনার অস্বচ্ছতা আছে। আমাদের দেশে এই অস্বচ্ছতার পরিমাণটা বেশি। টোটাল সমাজ ব্যবস্থাকে বাদ দিয়ে আপনি রাতারাতি কোনো কিছু করতে গেলে সেটা তো জুলুম হবে এক ধরনের। আমি সেজন্য বলছি আমাদের ইকোনমিক যে কালচার, আমাদের সোসাইটির যে কালচার, মানুষের যে কালচার, নৈতিকতার যে কালচার, আমাদের এইগুলোকে পরিবর্তন করতে হবে। আপনি অযথা যদি একটা দলকে বলেন, এই দোষ শুধু দলের না, সরকারের, রাষ্ট্রের, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন পরিবারেরও আছে এরকম, তাই না? একজন বিখ্যাত ব্যক্তি যখন তার মেয়ের বিয়ে দেয়, দেখা যাচ্ছে সে অত 10 লাখ টাকার মালিক খরচ করছে 20 লাখ টাকা। টাকাটা কোত্থেকে আসলো? এই যে জবাবদিহিতা, এই জায়গাটা যদি আপনি নিশ্চিত করতে পারেন, অর্থাৎ তখন আপনি বলতে পারবেন। আমার মনে হয় যে আপনি একদম সমস্যার গোড়ায় হাত দিয়েছেন। আমরা ব্যক্তি বা পরিবার বা সমাজ পর্যায়েও এগুলি জিনিস অ্যালাউ করি বা আশা করি বা অন্যকে বাধ্য করি বলে এটা আসলে পলিটিক্যাল পার্টির মধ্যে এটা অনুবাদ হয়। এটা আপনি ঠিকই বলছেন, আমি আপনার সাথে একমত হেলাল ভাই। আমি একটু মুর্তজা ভাইয়ের কাছে যাই, যে মুর্তজা ভাই, সরকারের প্রশ্নে বা প্রসঙ্গে একটা প্রশ্ন আপনার কাছে আনতে চেয়েছিলাম, যে সরকারের আসলে নিয়ন্ত্রণ আছে কিনা, এই সরকার আসলে আইন শৃঙ্খলা বাহিনীগুলির উপর নিয়ন্ত্রণ রাখে কিনা, বা সরকার এক ধরনের চোখ বদ্ধ করে একটি উট পাখি, বালিতে মুখ গুজে থাকা উট পাখি কিনা। সমস্যা হয়, এবং যেটাকে আমি আসলে আমার আপনার দুজনেরই অনেক দিনের পরিচিত সাংবাদিক, বিখ্যাত দেশ বরেণ্য সাংবাদিক, এখন সরকারের মুখপাত্র, বা আমরা যদি বলি যে প্রেস সেক্রেটারি, উনার কথাবার্তা বললেও আমরা অর্ধেক বুঝি না যে এটা মব না এটা প্রেশার গ্রুপ। আমরা এনসিপির লোকজনের কথাবার্তা শুনেও আমরা অর্ধেক বুঝি না। উনারা নিজের হাতে আইন তুলে নেওয়াটা কি আসলে উচিত কি উচিত না, এটা নিয়ে কথা বললেও ওরা আবার মানে কষ্ট পায়। এইটাকে আপনারা আসলে কীভাবে দেখেন? মানে ঘটনা হয়েছে হলো, খুন হইতেছে প্রকাশ্য দিবালোকে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আর্মি সামনে আসে, সরকারের একজন খুবই যোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, কিন্তু আসলে কোথাও কোনো কিছু কাজ করতেছে বা বইলা মনে হইতেছে না। এটাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, কিভাবে দেখার কিছু নাই আসলে। সাধারণ মানুষ যে চোখে দেখে, আপনি যে চোখে দেখেন, হেলাল ভাই যে চোখে দেখেন, ওই একটা চাঁদাবাজি বা একটা হত্যাকাণ্ড বা একটা অপকর্মের সঙ্গে বিএনপির কোনো একজন নেতা যখন বা কর্মী যখন জড়িত থাকেন, তখন হেলাল ভাই বা হেলাল ভাইয়ের উপরের নেতারা যেভাবে দেখেন, সাধারণ মানুষও সেভাবেই দেখেন। সুতরাং এইটাকে লুকানোর কিছু নাই। বালিতে মুখ লুকিয়ে আমি বলতে পারবো না যে সবকিছু ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে,
আমি যে জায়গাটা বুঝি সরকারের আন্তরিকতার জায়গাটা নিয়ে, আমি মনে করি যে সরকারের একটা আন্তরিকতাটা আছে, কিন্তু সরকার যে জায়গাগুলোতে এখনো পর্যন্ত, আপনার প্রথম প্রশ্ন যে কন্ট্রোল স্টাবলিশ করতে পারে নাই, সেটা তার অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করতে না পারার ক্ষেত্রে একটা প্রধানতম কারণ, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে রাস্তায় থাকলেও এই মূল কাজটা যেহেতু পুলিশ করে বা পুলিশকে করতে হয়, তো পুলিশকে এখনো পর্যন্ত পুরোপুরিভাবে অ্যাক্টিভ করা যায় নাই। না করতে যাওয়ার কিছু লজিক্যাল কারণ আছে। পুলিশের ভেতরে যে দলীয়করণ যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছিল, সেটার থেকে পুলিশ বিরত আছে এখন, কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরিভাবে কাজ করছে না। বিগত সরকারের সময় নিয়োগ পাওয়া লোকজন রয়ে গেছে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তাদের অনেকে এখনো রয়ে গেছে। সবকিছু মিলিয়ে আমি যদি এটাকে এই অংশটুকুকে সামারাইজ করি, যে কন্ট্রোল প্রতিষ্ঠা করা বলতে যেটা বোঝায়, সেটা আসলে সরকার পুরোপুরিভাবে করতে পারে নাই। যে কারণে আপনি যে সমস্ত কথা বললেন, সেই সমস্ত কথা আরো অনেকে বলছে, আপনি একাই বলছেন না। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি সরকার হই আর আপনি প্রশ্ন করবেন অথবা সমালোচনা করবেন, আমি এতে তেলে বেগুনে জ্বলে উঠবো, নাকি আমি মনে করব যে এই যে প্রশ্নটা করা হলো, এই যে সমালোচনাটা করা হলো, এই বিষয়টা আমি নতুন করে একবার একটু চিন্তা করব। আমি মনে করি সরকারের জায়গা থেকে এটা নতুন করে প্রতিটি যখন যে কথাটা আসবে তখন সেটা নতুন করে চিন্তা করা উচিত। সেটা এনসিপি হোক, সেটা সরকারের কেউ হোক, কাউকেই প্রথমত কথা একবারে অস্বীকার করা উচিত নয়। দ্বিতীয়ত কথা, মানে না 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 এরকম কোনো কিছু হয় নাই, সবকিছু ঠিক আছে, এটা বলা উচিত নয়। ইচ্ছা করলেই সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব হচ্ছে না, সেটুকু বলা উচিত, বলা দরকার। এক নাম্বার। দুই নাম্বার পয়েন্ট হলো, আপনি হেলালের সঙ্গে যে কথাগুলো বললেন, এই জায়গাটার সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা সম্পর্ক আছে। সম্পর্ক আছে বলতে, ধরেন বিএনপির অবস্থান যদি আমরা দেখি, ধরেন বিএনপির এমনও দেখা গেছে যে কোনো একটা অঞ্চলের একদল নেতা বালু বালু উত্তোলন করছে নদী থেকে অসৎভাবে। আমি সরাসরি আমার কথা দিয়ে বলি যে আমি ইউটিউবে কথা বলতে গিয়ে আমি সেই ঘটনাটা উল্লেখ করলাম, অমুক জায়গায় অমুক নেতার অনুসারীরা এইভাবে বালু উত্তোলন করছে, এই 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 গ্রাম আছে, পাশে নদীর পাশে একটা বাড়ি আছে, সেই বাড়িটা দেবে যাচ্ছে। আমি বিস্মিত হয়ে লক্ষ্য করলাম যে একদিন বা দুই দিনের মধ্যে ওই যাদের বিরুদ্ধে অভিযোগ আসলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে। এখানে আবার সমস্যা আছে, এক পক্ষ সাসপেন্ড করতে চাইছেন, যিনি উপর থেকে সাসপেন্ড করেছেন তার পেছনে আবার তার কাছে গিয়ে আবার আরেক পক্ষ তদবির করছে যে না, উনি তো আমার লোক, আমাদের লোক, এত বছর ত্যাগ স্বীকার করেছেন, সাসপেন্ড করা ঠিক হবে না, কিন্তু তারপরেও শেষ পর্যন্ত গিয়ে তাদেরকে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন এটাকেই বিএনপি বলছে, যেটা হেলাল ভাইও যে কথাটা বললেন, যে যখন যার বিরুদ্ধে অভিযোগ আসছে আমরা তো তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এটা হয় কি, যে মানুষ তো একটার সঙ্গে আরেকটা মেলায়, আপনি যতই যতই বলবেন যে না আমরা সেটা মেলাতে চাই না। ধরেন আমি শেষ করি খালেদ, যে ছাত্রলীগের যখন একজন একটা অপকর্ম করতো, ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু একটা ব্যবস্থা নেওয়া হতো, কি যে তাকে বহিষ্কার করা হচ্ছে। মানুষ হয় কি এখন বিএনপির এই বহিষ্কার করার সঙ্গে ওই ঘটনাটাকে মিলিয়ে ফেলছে, যে ছাত্রলীগও বহিষ্কার করতো, আপনারাও বহিষ্কার করছেন, কিন্তু ঘটনা তো বন্ধ হচ্ছে না, চাঁদাবাজি তো চলছে, দখল তো চলছে। এখন প্রশ্ন হচ্ছে চাঁদাবাজি বা দখল চলছে কিনা। আমার প্রথমত কথা এটা স্বীকার করতে হবে যেটা চলছে, তাহলে সরকার বন্ধ করছে না কেন? সরকার পারছে না পুরোপুরিভাবে, সরকার এই জায়গাটাতে আপনি সরকারকে দায় দিতে পারবেন। আর বিএনপি যে জায়গাটায় বলে যে তাহলে আমরা আর কি করবো, আমরা তো সরকার না। আমার কাছে যে জায়গাটা মনে হয়, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়, বর্তমান সরকার ব্যবস্থায়, ইন্টারিম সরকার ব্যবস্থায়, ডক্টর ইউনূসের সরকার ব্যবস্থায় প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের একটা সম্মতি আসতে হবে। বিএনপি যেটা করছে, যে মাঠ পর্যায়ে যে লোকটা গিয়ে চাঁদাবাজি করছে তার বিরুদ্ধে অভিযোগ আসলে তাকে বহিষ্কার করছে, কিন্তু ওই লোকটার নেতাকে, ওই চাঁদার ভাগ অন্য কোন কোন নেতা পায়। সব নেতা নেয় আমি সেটা বলছি না, সব নেতা খারাপ আমি সেটা বলছি না, কোন কোন নেতা ওই চাঁদার ভাগ পায়। তো বিএনপি আমার ধারণা ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে তারা সরকারের উপরে নির্ভর করছে, বা বলছে সরকার তাদেরকে কেন গ্রেপ্তার করলো না, কিন্তু ওই নেতার যে কর্মী বাহিনী আছে বা মাস্তান বাহিনী আছে বা চাঁদাবাজ বাহিনী আছে, সেটাকে নিয়ন্ত্রণ করছে না। ওই জায়গাটা যদি বিএনপি নিয়ন্ত্রণ করতে এবং সরকার যদি প্রশাসন দিয়ে অ্যাক্টিভ থাকতো, অর্থাৎ দুই পক্ষ যদি এক জায়গাতে আসতো, তাহলে আমার ধারণা আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা উন্নতি হতো। এখন যে অবস্থা তার চেয়ে অনেক উন্নতি হতো। আমি একটু চট করে একটা কথা বলি মুর্তজা ভাই, আমরা কিন্তু এই সময়
আবারও শেখ হাসিনা সরকারের সময়ের কথা আসি, আমরা কিন্তু দেখেছি যে শেখ হাসিনা সরকার একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যেসব জায়গাগুলিতে ব্যর্থ হয়েছে, দুর্নীতি নিয়ন্ত্রণ করতে যেসব জায়গাগুলিতে ব্যর্থ হয়েছে, এর একটা বড় কারণ হচ্ছে তারা নিজেরাই দুর্নীতিতে অংশগ্রহণ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পেছনে তাদের প্রত্যক্ষ মদত ছিল বা নিজস্ব স্বার্থ ছিল। একই ঘটনা আমরা এই সরকারের ক্ষেত্রে বলতে পারি কিনা? কেন নিয়ন্ত্রণ হচ্ছে না? আমি যখন দেখি জনাব মতিউর রহমান চৌধুরী মানবজমিনের সম্পাদক, তিনি যখন বলেন যে এই উপদেষ্টারা কি সবাই ভালো, তাদের বিরুদ্ধে তো আমরা একটা কথা লিখতে পারি না। যখন একটা কথা সামনেও আসে উপদেষ্টাদের সেক্রেটারিদের সম্পর্কে, উপদেষ্টাদের বাবা সম্পর্কে, উপদেষ্টারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করা সম্পর্কে, আরেকটা রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট সম্পর্কে, কোনো দুর্নীতি দমন কমিশনকে চিঠি দেওয়া প্রসঙ্গে, আমরা কিন্তু এগুলিকে সরকারের মাধ্যমে শক্ত হাতে দমন হতে দেখি না। আপনার কাছে কি এইখানে মনে হয় না যে এই সরকার একটু ছোট, মানে ইউনূস সরকার পুরোপুরি শেখ হাসিনা না, শেখ হাসিনা যদি 10-এ 10 হয়, ইউনূস সরকার 5 হাসিনা, এরকম মানে অর্ধেক হাসিনা কমপক্ষে, এরকম কি মনে হয় না? না, আমার কাছে তা মনে হয় না। মানে স্কেলে ছোট, কারণ এমনি বৈশিষ্ট্য ক্ষমতা ভোগ করা বলেন, ক্ষমতা প্রয়োগ করা বলেন, সেই সমস্ত জায়গাতেও এই সরকারের দুর্বলতা আছে। সরকারের উপদেষ্টাদের আপনি কারো কারো বিরুদ্ধে, মতিউর রহমান চৌধুরীর, মতি ভাইয়ের যে কথাটা আপনি বললেন, সেই কথাটা বলা আপনি বলতে পারেন, আমি বলতে পারি, কিন্তু সেই কথাটা বলে শেখ হাসিনা সরকারের ওই দানবীয় কর্মকাণ্ডের সঙ্গে মিলাতে যাওয়াটা আমার ধারণা মানে স্কেল আপ যদি আমরা করি, ধরা যাক না, স্কেল আপও করা যাবে না। আপনি বর্তমান সরকারের কোন উপদেষ্টার আপনি ওইভাবে তারা ক্ষমতা ব্যবহার করে দুর্নীতি করছে, তার দুর্বলতা বের করতে পারবেন, আপনি তার সমালোচনা করতে পারবেন, এই কাজটা তার করার কথা ছিল, সেই কাজটা সে করতে পারেনি বলতে পারবেন, কিন্তু আপনি এই বর্তমান সরকারের ভেতরে একজন সালমান রহমান দেখাইতে পারবেন না। আপনি বর্তমান সরকারের ভেতরে একজন এই কি বলবো, কিন্তু মুর্তজা ভাই, সালমান এফ রহমানও কিন্তু আওয়ামী লীগের প্রথম বছরে গিয়ে সালমান এফ রহমান হয়ে যায় নাই, তারা ওয়েট করতে হয়েছে 10 বছরে। তো টাইমেরও একটা ফ্যাক্টর আছে। আমি কইতেছি যে ছোট বড় আছে কিনা, মানে আছে না, আমার কাছে সেটা মনে হয় না ছোট বড় আছে, কারণ সরকারের কোনো উপদেষ্টা সরাসরি ভাবে দুর্নীতি করছে অথবা দুর্নীতি প্রশ্রয় দিচ্ছে, সেটা প্রশ্রয় দিচ্ছে আপনি বলতে পারেন হচ্ছে ওই জায়গাটাতে, তার যে জায়গাটাতে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার ছিল সেই সমস্ত জায়গাতে সে কঠোর ব্যবস্থা নিতে পারছে না। না মুর্তজা ভাই, আপনি সরকারে আছেন, আপনি সরকারের সাথে মিলেই কথা বলবেন, সেটা ঠিক আছে, কিন্তু মুর্তজা ভাই সত্যি সত্যি আপনি কি কোনো জায়গায় কোনো কন্ট্রাক্টর আগে যেমন সরকারি দলরে চাঁদা দিয়ে সরকারি দলরে তুষ্ট করে, আমি সোজাসুজি শেখ হাসিনার কথাই বলি, কারণ আমি 15 বছর শেখ হাসিনাকে এর জন্য দায়ী করে আসছি, এখনো তাই করি, যে শেখ হাসিনাকে টাকা দিয়ে উনি যেমন কাজ করতেন, এই টাকাটা দেয়া কি উনার বন্ধ আছে? এই টাকাটা উনি এখন কারে দেয়? একটা কথা বলি খালেদ, ধরেন আমি সরকারের সঙ্গে আছি, হ্যাঁ, আর সরকারের সঙ্গে বিগত সময়গুলোতে আমরা যাদেরকে দেখেছি, জি, যত রকমের অপকর্ম ছিল, আপনার অনুষ্ঠান সহ আরো বিভিন্ন অনুষ্ঠানে তারা যারা এসেছেন, তারা সকল রকমের অপকর্মকে এক ধরনের জাস্টিফাই করেছে। অবশ্যই অবশ্যই আমি সরকারের সঙ্গে আছি, কিন্তু আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, সরকারের কোনো দুর্বলতা বা অপকর্ম বা দুর্নীতির কোনো সংবাদ যদি আসে, তার কোনোটাকে জাস্টিফাই করার রেসপন্সিবিলিটি, দায়িত্ব আমি নিব না। এর জন্য গোলাম মুর্তজা ভাই, এইটা কিন্তু আপনার একটা ব্র্যান্ড দাঁড়াইছে, আপনি কিন্তু দায়িত্ব নেন না, আপনি যেটা মনে করেন এটা আপনি সরকারে থাকলে, সরকারের বিপক্ষে থাকলে এটা আপনার জন্য। কিন্তু আমি আপনাকে সরল একটা প্রশ্ন করি, যেসব ঠিকাদারের কাজ, যেসব উন্নয়নের কাজ, মানে চুরির যেগুলি ডাইরেক্ট ক্ষেত্র, হয়তো যেটা বন্ধ হয়েছে সেটা হচ্ছে বিদেশে টাকা পাচার বা ব্যাংকগুলিকে খুব ম্যানিপুলেট করা, হয়তো বন্ধ হয়েছে, কিন্তু সারা বাংলাদেশে যে ঠিকাদারি কার্যক্রম যে পরিচালনা করা, সেটার ক্ষেত্রে কিন্তু ওই ঠিকাদারদেরকে টাকা দিতেই হইতেছে। মুর্তজা ভাই, আমি তো এখন আমি আপনার সাথে কারে দিচ্ছে টাকাটা, এটা হলো আমার কথা। ওই টাকাটা কোনো উপদেষ্টাকে দিচ্ছে না, সরকারকে দিচ্ছে, সরকারকেও দিচ্ছে না। ওই টাকাটা সরকার বলতে কি বোঝেন? ওই টাকাটা কি কোনো ডিসি কে দিচ্ছে? দিয়ে থাকতে পারে, এখন ওইটা দেখার দায়িত্ব অবশ্যই সরকারের। এইটা সরকার যদি না দেখে থাকে, আপনি অবশ্যই সেটাকে অভিযোগ দায় নিতে হবে, সরকারের সমালোচনা করতে হবে। কিন্তু আবার ওই টাকাটা স্থানীয় রাজনীতিতে যিনি প্রভাবশালী, যে দল প্রভাবশালী, ওই ঠিকাদার সেই হয় ওই ঠিকাদার ওই প্রভাবশালী দলের অংশ, অথবা ওই ঠিকাদার ওই প্রভাবশালী দলকে অর্থ দিয়ে, দলকে আস্থায় নিয়ে সে ব্যবসাটা করছে। কিন্তু শেখ হাসিনা সরকারের সময় একেবারে সেন্ট্রাল থেকে যেভাবে সবকিছু কন্ট্রোল করা হতো, ঠিকাদার থেকে শুরু করে সবাইকে টাকা দিয়ে কার্যক্রম করতে হতো, বর্তমান সরকারের সময় এরকম কাজ হচ্ছে। আমি
খোঁজ নিয়েও জানার চেষ্টা করেছি, আমি এটা জানতে পারি নাই। যদি কখনো জানতে পারি এবং সুনির্দিষ্ট করে আসে, অবশ্যই আমি সেটা নিয়ে কথা বলবো। আমি কোনোভাবেই সেটাকে রাগঢাক করবো না, চাপা দিতে চেষ্টা করবো। মুর্তজা ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু হেলাল ভাইয়ের কাছে আসবো। হেলাল ভাই অনেকক্ষণ ধরেই কিছু বলার জন্য বোধহয় একটু উসকুস করতেছিলেন। হেলাল ভাই, আমরা আপনার প্রশ্নের কাছে যাওয়ার আগে আপনি কি মুর্তজা ভাইয়ের বলা প্রসঙ্গে একটু বলবেন? সারা দেশের উন্নয়ন কার্যক্রমে আমরা যেমন বিগত সরকারগুলির আমলেও আসলে কার্যক্রমের সাথে টাকা পয়সার একটা যে দুর্নীতি সংশ্লিষ্টতা দেখতাম, এখন সেটি বন্ধ হয়নি, সেটি আমার কাছে তথ্য, কিন্তু আমার কাছে যে তথ্যটি নাই যে সেটি আসলে কে নিতেছে, আপনি কি আমাদের 1 মিনিট বলবেন কিনা, বা আমার তথ্যটি আমি 1 মিনিট শুধু এইটা বলতে চাচ্ছি। দেখেন, আমাদের এই যে তর্ক বিতর্কের ফলে সেই পরাজিত মাফিয়ার প্রাসঙ্গিকতা কিন্তু চলে আসলো। আপনি এখন পরাজিত মাফিয়াকে বেঞ্চমার্ক মনে করছেন যে তার তুলনায় কে ভালো কে খারাপ। তার মানে আমাদের এই তর্ক বিতর্কের ফলে যে আমার এটা হচ্ছে স্কেল, শেখ হাসিনা শাসন স্কেল। এটা স্কেল বলতে কি আপনি বেঞ্চমার্ক বোঝাচ্ছেন যে এটা স্ট্যান্ডার্ড মাপ? না, স্ট্যান্ডার্ড না, মানে হচ্ছে যে আমার সুতরাং আমি বলতে চাচ্ছি যে এই যে আমাদের তর্ক বিতর্ক গুলো হচ্ছে, আমরা সবাই 24-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি মাফিয়ার পরাজয় করবার জন্য। সেই মাফিয়ার প্রসঙ্গ যখন চলে আসে, তখন বুঝতে হবে যে আমাদের 24-এর গণ অভ্যুত্থান কি আপনার আবারও পরাজিত হতে যাচ্ছে। এইখানে আমি বলতে চাচ্ছি, দেখেন, বাংলাদেশে এখন এই যে দোষারোপের রাজনীতিতে পিক অ্যান্ড চুজ একটা খেলা শুরু হয়েছে। কোন ঘটনাটাকে চুজ করবে, কোন ঘটনাটাকে পিক করবে। আপনি দেখেন যে পূর্ব ঢাকায় যে ঘটনাটা ঘটলো, সেটাকে যেভাবে একটা ব্যবসায়িক হত্যাকাণ্ড, নো ডাউট, এ ব্যাপারে আপনাদের কারো কোনো দ্বিমত নেই। সে বিএনপি সমর্থন হতে পারে, যারা মেরেছে তারাও বিএনপি করতে পারে, যারা মার খেয়েছে তারাও বিএনপি করতে, কিন্তু এটা তো রাজনৈতিক হত্যাকাণ্ড না, এটা তো একটা ব্যবসায়িক হত্যাকাণ্ড। সেই ব্যবসায়িক হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে প্রচার করা হচ্ছে, তাই না? একই সাথে আপনি দেখবেন আমাদের খুলনায় আপনার রক কেটে গুলি করে হত্যা করা হলো, এবং রক কাটা কালচার কাদের, রক কাটা বাহিনী কাদের বলায় সবাই জানে। এই ঘটনাকে পিকও করা হলো না, এই ঘটনাকে আপনার রাজনৈতিক মহলে তত্ত্বগতভাবে বিশ্লেষণ করার বিষয় আনলো না। একই সাথে দেখেন, উপদেষ্টা আসিফ মাহমুদের এলাকায় মুরাদনগরে একই পরিবারের 3 জনকে হত্যা করা হলো। সেই ঘটনাটাকেও কিন্তু আপনি আলোচনা জগতে আনলেন না, বরঞ্চ উপদেষ্টা বললেন যে আমরা নাকি এখন প্রস্তর যুগে বসবাস করছি। আমার তখন প্রশ্ন জাগে, তাহলে এই প্রস্তর যুগের জন্য কি আপনি দায়ী না? যেহেতু আপনি প্রো এস্টাবলিশমেন্ট অর্থাৎ এস্টাবলিশমেন্টের পক্ষে আছেন, আপনি সরকারে আছেন। আরেকটু বলি, দেখেন যে চুজ অ্যান্ড পিক এই জন্য বললাম, আপনি যদি এখন বলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে না, সরকার দুর্বল, আমি মনে করি যে এইগুলো সব ডেলিভারেটলি তারা সরকার দুর্বল, এবং ডেলিভারেটলি আপনার এই আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল রাখা হচ্ছে। কারণ আপনি জানেন যে অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সিং এজেন্সিস, এইগুলো আপনার এই সমস্ত ঘটনা বাংলাদেশকে যদি আনস্টেবল রাখা হয়, তাহলে লাভ কার? লাভ হলো মাফিয়া যারা পরাজিত হয়েছে 24-এ, এবং তাদের যে দোসররা আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটে আছে, তাদের লাভ যে বাংলাদেশ যদি আনস্টেবল থাকে, বাংলাদেশ যদি অস্থিতিশীল থাকে। আর একটি লাভ আছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের, যারা চায় বাংলাদেশ তাদের ক্লায়েন্ট স্টেট হোক। তাহলে এই যে নেক্সাস, আপনার 24-এর পরাজিত শক্তির সাথে ভারতের যে নেক্সাস, এবং আজকে যারা একটা ব্যবসায়িক এবার আমার কথা আছে, তাদের এই গল্প আমি 70টা টকশোতে যারা বিএনপির আসে তাদেরই কাছ থেকে শুনি। বাংলাদেশ আনস্টেবল থাকলে নাকি মাফিয়া আওয়ামী লীগের লাভ, বাংলাদেশ আনস্টেবল থাকলে মাফিয়া। আপনি বলছেন, দেখেন, আমার কথা শুনেন, বাংলাদেশ আনস্টেবল থাকলে মাফিয়া আওয়ামী লীগের লাভ, ইন্ডিয়ার লাভ, এই কথা যদি সত্য হয়ে থাকে, তারা এই লাভটা তো বিএনপির লোক গিয়া কইরা দিয়ে আসবে, বিএনপির লোক গিয়া মানুষকে হুমকি দিবে, বিএনপির লোক গিয়া যা না তা করতে থাকবে, তো সেইটা আওয়ামী লীগ বিএনপির করাবে। আমি যে কুইক অ্যান্ড চুজ বললাম যে এই ঘটনাগুলো বিএনপি অ্যাড্রেস করছে, কিন্তু অন্য যে রাজনৈতিক দল, তাদের বিরুদ্ধে কি আপনার এই চাঁদাবাজি, আপনি চট্টগ্রামের আপনি কেন অন্য রাজনৈতিক দলের প্রসঙ্গ আসেন? একটা চাঁদাবাজির কথা ভিডিও ছাড়া হয়েছে, দেখেন
এত বড় ঘটনা পুরান ঢাকাতে, আপনি যেটাকে বড় ঘটনা বললেন, এই পুরান ঢাকার এই ঘটনা পরপরই কিন্তু আবার আরেকটা ছাড়া হইলো, একজন মহিলাকে 10 লাখ টাকা 7 লাখ টাকা দিতেছে এনসিপির কেউ গিয়া, সেইটাকে দিয়ে সারা বাংলাদেশ কথা বলে নাই। আপনি কোথায় যেটা আপনার পক্ষে যায়, যেটা আপনার পক্ষে যায়, সেটা বলছি, যেটা আপনার পক্ষে যায় সেইটা আপনারা। আমি এখানে বলছি ল এনফোর্সিং এজেন্সিজ এবং অ্যাডমিনিস্ট্রেশন তারা যে ডেলিবারেটলি এই জিনিসগুলো ইনডিফারেন্টলি দেখছে, অনীহার বা উদাসীন ভাবে দেখছে, কারণ কি? সেই কারণটা আপনি বলতে দেননি। কারণ হচ্ছে যে প্রশাসনের মধ্যে ঘাপটি মাইরা থাকা বিএনপির লোক, সেই জন্য। আমি তো আর সেটা বলি না, আমি বলছি যে প্রশাসনের যে উদাসীনতা, কারণ এই প্রশাসনে সমস্ত জায়গা আপনার আওয়ামী লীগের লোক বসে আছে, বিএনপির লোক বসে আছে। ভাই হেলাল ভাই, হেলাল ভাই আমি আপনাকে বলি, হেলাল ভাই আমি আপনাকে বলি, হেলাল ভাই আমি আপনাকে বলি, বাংলাদেশে কোন প্রশাসনে এখন আওয়ামী লীগের লোক নাই। না, স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের লোক নাই এখন, কারণ প্রশাসন স্কিম, মানে স্বরাষ্ট্র উপদেষ্টা খুদাবক্স, উপ উপদেষ্টা খুদাবক্স, খুবই অ্যান্টি আওয়ামী লীগ লোক, খুবই অ্যান্টি আওয়ামী লীগ লোক। না, সে 111 এখানে অ্যান্টি আওয়ামী লীগ আর প্রো আওয়ামী লীগ বলছি না, খুবই অ্যান্টি আওয়ামী লীগের লোক। না, তিনি 111 কুশীলব না, 111 কুশীলব তো সবাই, 111 কুশীলব তো ইউনূস সাহেব, 111 ফলে তো 111 কুশীলব তো সবাই। বিএনপি একটা জিনিস করবে, কুশীলব হবে না? সবাই তো না। আমি সেটা আমাকে দেখেন, আপনি প্রশাসনের পুলিশের আইজি এবং পুলিশ কমিশনার, এইটা আপনি নিয়োগ দিয়েছেন চুক্তিভিত্তিক একটা ল এনফোর্সিং এজেন্সিতে। চুক্তি ছাড়া লোক পাবেন কই? এখন গত 15 বছর তো সব আওয়ামী লীগের লোক, বাকিদের তো রিটায়ার করে দিয়েছে, আপনি চুক্তি ছাড়া লোক পাবেন কই? তারপরে আপনি রিক্রুট করতেন, আপনি আইজি এখন রিক্রুট করবেন, আপনি এখন আইজি মুর্তজা ভাইকে বানাবেন? মানে আরো লোক আছে না আপনার, যারা ভালো ভালো কর্মকর্তা। ভাই আপনি একটা জিনিস বোঝেন, হেলাল ভাই আমি একটা জিনিস বলি আপনাকে, এখন এডিশনাল আইজি লেভেলের লোক থেকে একটা আইজি লেভেলের লোক আপনি নিয়োগ দিতে হবে। এডিশনাল আইজি পর্যন্ত উনি পৌঁছাইছে? উনি কি আওয়ামী লীগের শেখ হাসিনার সরাসরি প্রশ্নে অংশগ্রহণ করেই না ওখানে পৌঁছাইছে? তার আগে নাইলে তো সে ওইখানে নাই না। তো লোক চুক্তিভিত্তিক আনবে না, কেমনে আনবে? না, চুক্তিভিত্তিক নিয়োগ আপনার ল এনফোর্সিং এজেন্সিতে এটা মানানসই না, তাদের সাথে। এই জন্য তো দেখেন আপনি দেখেন না যে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে নিম্ন স্তরের কর্মকর্তারা যে মেলবন্ধন বা কেমিস্ট্রি, সেটা কিন্তু হচ্ছে না। বিধায় আজকে হেলাল ভাই আমি আপনাকে আবার কথাটা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন, আমি শিওর যে দর্শকরাও বুঝতে পারবেন। ঘটনা হচ্ছে শেখ হাসিনা যখন এই দেশ থেকে পালায় গেছে, তখন পুলিশ বাহিনীর অবস্থাটা কি? পুলিশের আইজি থেকে শুরু করে এডিশনাল আইজি, ডিআইজি, এমনকি এসপি লেভেল পর্যন্ত সব কয়টা লোক শেখ হাসিনার হ্যান্ডপিক করা, অলমোস্ট সব কয়টা লোক, 70 থেকে 80% লোক। আপনাকে তার বাইরে বাদ দিয়ে একজন পুলিশের অধ্যক্ষ আনতে হবে, পুলিশের প্রধান আনতে হবে। তো সেইটা যদি আপনি আনেন, সেটা আপনি চুক্তিভিত্তিক ছাড়া কেমনে আনবেন ভাই? আপনি আমরা বলেন না। আপনার নিম্ন স্তরের যে কর্মকর্তাগুলো ছিল তাদের প্রমোশন দিয়ে তো এখানে আনা যায়, তাই না? এটা পুলিশের আইনে এটা পুলিশে ভালো বলবে। আমি বলছি যে ঊর্ধ্বতন এই কর্মকর্তাগুলো জানে যদি বাংলাদেশ স্টেবল হয় তাহলে তারা যে অপরাধ করেছে তার একটা বিচার হবে। যেহেতু আমাদের নির্বাচন কমিশনের যে দুরবস্থা হয়েছে, আমরা চাই না এই দুরবস্থা কারা হোক, তারা যখন দেখছে যদি বিচার হয় তাহলে তো আপনার তারা। আচ্ছা, আমি প্রশ্নটা হেলাল ভাই একটা সেকেন্ড, আমি প্রশ্নটা আমি ভুলে যাব। আমি আপনার বক্তব্যের সাথে কিঞ্চিত দ্বিমত পোষণ করি। এর জন্য আমি প্রশ্নটা মুর্তজা ভাই, না আসলে দ্বিমত না, সহমত, কিন্তু একটু সম্পূরক আছে। মুর্তজা ভাইকে প্রশ্নটা করে রাখি। মুর্তজা ভাই এটা আপনি একটু 1-2 মিনিট একটু উত্তর দেন হেলাল ভাইয়ের কথা শেষ হলে। সেটা হলো যে অনেকে বলে থাকেন যে এই পুলিশ বাহিনীরা যেহেতু ইউনিফর্ম থাকা অবস্থায় অনেক নৃশংসতার শিকার হয়েছেন, সেই জন্য তারা আসলে কাজকর্ম করতে ভয় পান, এবং যখন বলা হয়েছে যে এই পুলিশ বাহিনীর যারা নিহত বা আহত হয়েছেন তাদের আসলে কোনো রকম কোনো বিচার হবে না বা কোনো রকম কোনো তদন্তের মধ্যে দিয়ে তারা যাবেন না, তখন এটা হয়েছে। এটা নিয়ে আপনি আসলে কি মনে করেন, এটা একটু আপনি আমাদের একটু বলেন। হেলাল ভাই আমরা একটু প্রসঙ্গে আসি, দোষ জারি থাক। আসলে আমরা আপনার সাথে তর্কে লিপ্ত হওয়া আমার কাজও না, আমার উচিতও না। আমি যেটা আপনাকে বলতে চাই, আপনি যেখান থেকে বললেন রক কাটা বা আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে, সেটা নিয়ে আমি একটু প্রশ্ন করতে চাই। দেখেন,
আমরা যখন 90-এর গণ আন্দোলন করছি, আপনি সেটা সামনের সারির সৈনিক, আমি পিছনের সারির হইলেও সৈনিক। আমরা কিন্তু একটা জিনিস ঠিক করছিলাম যে আমরা জামায়াতে ইসলামী বা জাতীয় পার্টিকে মূলধারা রাজনীতিতে আমরা অংশ নিতে দিব না। এই বিএনপি কিন্তু জামাতে ইসলামীকে সামনে নিয়ে এসে জামাত ইসলামীর সাথে রাজনীতি করে জামাত ইসলামীর লোকজনের গাড়িতে পতাকা দিয়ে জামায়াতে ইসলামীর কথায় পরিচালিত হয়ে একরকমভাবে বিএনপির জামায়াতিকরণ করে তারপরে বিএনপিকে চালাইছে। এখন হঠাৎ করে এখন আবার আপনাদের সাথে যে জামাত ইসলামের ম্যাট্রিক্স, সেটা কি লোক দেখানো? সেইটা কি আওয়ামী লীগ আর জাতীয় পার্টির যে ম্যাট্রিক্স ছিল সেই রকম, নাকি অতি অন্যায়ভাবে আপনারা জামায়াতের পিছনে লাগতেছেন শুধুমাত্র আওয়ামী বিরোধী ভোট ব্যাংকে অ্যাড্রেস করার জন্য? একটু যদি আমাদের বলতেন হেলাল ভাই। না না, বিষয়টা এরকম না। আমরা বলছি যে দেখেন, যে বর্তমানে বাংলাদেশের সামনে বার্নিং কোশ্চেন হলো একটা নির্বাচিত সরকার। এর থেকে বড় কোনো সুন্দর উত্তম ব্যবস্থা আর নেই। সেই নির্বাচনের যখন লন্ডন বৈঠকটা হয়ে গেল, অর্থাৎ নির্বাচন নিয়ে যে সংশয় বা আনসার্টেনিটি ছিল, সেই আনসার্টেনিটি দূর হয়ে গেল, নির্বাচনের সংশয়টা কেটে গেল, তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম মানে অরাজনৈতিক ঘটনাকে, যেমন ব্যবসায়িক হত্যাকাণ্ডটাকে আপনি রাজনৈতিক হত্যাকাণ্ড বলে রাজনৈতিক স্বার্থসিদ্ধি এবং নির্বাচনকে বিঘ্ন করার জন্য অজুহাত হিসাবে কাজ করে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন, যেখানে আপনার বিএনপির নেতা নেত্রীদের নামে স্লোগান দেওয়া হচ্ছে, প্রভোকিং করা হচ্ছে, ইনভাইট করা হচ্ছে গন্ডগোলকে। কারণ আমরা জানছি যদি যে প্রভোকিংস আমাদের বিরুদ্ধে করা হচ্ছে, যে ইনভাইট আমাদের করা হচ্ছে গন্ডগোলের জন্য, আমরা যদি আজকে সেই একই ভাবে একই ভাষায় রিটালিয়েট করি তাহলে কি হবে? দেশে একটা গন্ডগোলের অবস্থা তৈরি হবে। গন্ডগোলের অবস্থা তৈরি হলে এই পরাজিত মাফিয়া এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতের লাভ। এই জন্য আমি বলছি যে 71-এর যারা পরাজিত শক্তি, এটা তো আমরা যখন তাদের সাথে আমাদের 4 দলীয় ঐক্য জোট ছিল, নির্বাচনী ঐক্য জোট, রাজনৈতিক জোট ছিল না, তখনও কিন্তু তাদেরকে আমরা বলি না 71-এর পরাজিত শক্তি। এই বয়ানটাকে আপনারা 2001 থেকে 2006 পর্যন্ত কখনো দিছেন যখন ক্ষমতায় ছিলেন? এই বয়ানটা এই তিন লাইন জীবনে কখনো বলছেন? 71-এর পরাজিত শক্তি, এই 3 শব্দ আপনারা জীবনে বলছেন কখনো? কেন বলবো না? কেন আমি শুনি যখন মুর্তজা ভাইয়ের অনেক বেশি মনে থাকে, আমি মুর্তজা ভাইয়ের দোহাই মানবো যে মুর্তজা ভাই পলিটিক্যাল ডিসকোর্স আর নির্বাচনী ক্যাম্পেইন না ভাই। 2001 থেকে 2006 পর্যন্ত বেগম জিয়া বা জনাব তারেক রহমান বা জনাব আজিজুল বারী হেলাল কেউ কোনোদিন 71-এর পরাজিত শক্তি এই 3 শব্দ বলছেন জীবনে? আমরা কি তাদের বলছি যে 71-এর মুক্তিযুদ্ধ? তাও তো বলিনি। 71-এর মুক্তিযুদ্ধও বলিনি। ওই সময় বলেন না, এখনো চুপ থাকেন। এখন বিপরীতটা বলা দরকার নেই। ওই সময় বলেন না, এখনো চুপ থাকেন, একই ধরনের রাজনীতি থাকেন। কেন এখন 24-এর যে পরাজিত শক্তি, তাদের নেক্সাসের, তাদের সাথে আপনি সম্পর্ক করে যদি আজকে তাদের সাথে সম্পর্ক তো আপনারা করতেছেন হেলাল ভাই। আওয়ামী লীগের সাথে সম্পর্ক তো আপনাদের। আমাদের সাথে আওয়ামী লীগের সম্পর্ক, আওয়ামী লীগের সাথে আর্ক রাইভেল, আমাদের সাথে তাদের সম্পর্ক থাকবে কেন? আজকে আওয়ামী লীগের যে রিহ্যাবিলিটেশন, এটা যদি আপনি বলতে চাই তাহলে আপনি দেখবেন যে পিআর পদ্ধতি যখন আনা হয়, তখন কিন্তু আমি বহু টেলিভিশন টকশোতে বলছি যে এই পিআর পদ্ধতির ফলে, জামাত যে পিআর পদ্ধতিটা আনলো, এর ফলে কিন্তু উচ্চকক্ষে, যেহেতু নিম্নকক্ষে পিআর হবে না, উচ্চকক্ষে কিন্তু আওয়ামী লীগের রিহ্যাবিলিটেশনের একটা সুযোগ রয়ে গেছে। এটা কিন্তু এটা যদি জানতে চান তাহলে আবার আমাকে বুঝায় বলতে হবে। কিন্তু এখন বক্তব্য হলো যে বাংলাদেশে যখন একটা নির্বাচনী পরিবেশ বিরাজ করছে, নির্বাচনটা প্রয়োজন, ঠিক তখনই বিভিন্ন রকম বয়ান তুলে আপনার রাজপথকে আবারও অস্থিতিশীল করে তুলছে। বিএনপি অফিসের সামনে বোম মারে। আপনি চিন্তা করেন, আমরা যদি রিটালিয়েট করি তাহলে কি হবে? ওরা চাচ্ছে যে দেশে একটা গন্ডগোল বাঁধুক। এই জন্য আমি বলছি যে তাহলে কি 71-এর যে ভুল তারা করেছিল, 24-এ যারা ভুল করেছে এই আওয়ামী লীগ, এই দুই অপশক্তির নেক্সাসের ফলে কি বাংলাদেশের গণতন্ত্রের যাত্রাপথ বিঘ্ন হবে? সেজন্য আমি বলছি যে আমাদের মনে রাখতে হবে যে আপনারা আজকে যে বিভিন্ন রাজনৈতিক দল, এনসিপি সহ, আপনারা যে বিএনপির কে মেলাইন করার, বিএনপির নেতা নেত্রীকে ডিফেম করে বক্তব্য দিচ্ছেন, মনে রাখবেন যে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষার এই মুহূর্তে শেষ রক্ষা কবচ কিন্তু বিএনপি, আপনারা যে রাজনৈতিক প্রথম কথা হচ্ছে যে হেলাল ভাই, আমরা আবার আসবো আপনার কাছে। প্রথম কথা হইলো যে বিভিন্ন বক্তব্য যেগুলি দেওয়া হচ্ছে, বিএনপিও বক্তব্য দিতে কম যায় না। বিএনপি ছাড়া বিএনপি সব দলের মুনাফেক মনে করে, সব দলের পরাজিত শক্তি মনে করে, বিএনপি খালি বিজয়ী শক্তি। আপনারা সব দলের পরাজিত শক্তি মনে করেন, আবার যখন দরকার হয় তখন সেটার সাথে আপনারা বসেন। তো আপনি বলেন, আমরা কি এনসিপি কে বলছি যে
পরাজিত শক্তি? আমরা বলছি আওয়ামী লীগ কি পরাজিত শক্তি না? 24-এর পরাজিত শক্তি না? 71-এ কি জামাত পরাজিত শক্তি না? তাহলে আমি আর কাউকে পরাজিত এই দুজন কি তো বললাম, সবাইকে বললাম না তো, আমি বললাম দুইজনকে, তাদের জামায়াতের 24-এর পরে তো 71 আসে নাই, আমি তো 71-এর পরে, আমি যে এই এখন আমি একটু আবির ভাই আপনাকে একটু অনুরোধ করব যে আপনি যদি পারেন একটু হাবিবুর রহমানের তারিখ আমার রুমের লাইব্রেরিতে আছে, আপনি একটু আমাকে একটু দিয়ে যাওয়ার ব্যবস্থা করলে আমি দেখাই দিতে পারি যে জামায়াত সম্পর্কে বিএনপি আসলে কি কি বলতো, এখন হঠাৎ করে বলাটা কেন চেঞ্জ হলো, এটা হলো আমার প্রশ্ন। কারণ 71 তো 24-এর পরে আসে নাই, জামায়াতে ইসলামী 71-এ কি অবস্থান ছিল সেটা তো বিএনপি জানতো, এমন তো না যে বিএনপি জানতো না। সে জানতো। আজকে বিএনপি যদি এখন জামায়াত বিএনপির পাত্তা দিচ্ছে না, জামায়াত বিএনপির আধা পর্যন্ত পাত্তা দিচ্ছে না, এবং বিএনপি মনে করতেছে যে বিএনপির কোনো ভোট নাই, বিএনপির যা কিছু ভোট সেটা হচ্ছে এন্টি আওয়ামী লীগ ভোট, জামাত এটা পায়া ফেলবে, এই জন্য বিএনপির হচ্ছে অসুবিধা। আমি এই প্রসঙ্গে আপনার কথা বিএনপি একা নির্বাচন করে জামাতকে বিরুদ্ধে 1996 সালে এটা 114টা সিট পেয়েছিল, এবং সেই নির্বাচন যদি আপনি ক্রিটিক্যালি অ্যানালাইসিস করেন, ঠিকমতো নির্বাচনে তো আমরা ক্ষমতায় আবারও আসতাম। আমরা কিন্তু ফ্যাক্ট রিমেইন যে আপনারা ক্ষমতায় আসতে পারেন নাই, ক্ষমতায় আসতে আপনাদের জামাতের কাঁধেই সওয়ার হতে হয়েছে। তখন জামাত খুব ভালো ছিল ভাই, সওয়ার হতে হয়েছে, জামাত খুব ভালো ছিল তখন, জামাত শোনেন পলিটিক্যাল অ্যালায়েন্স, আপনার নির্বাচনী অ্যালায়েন্স আর পলিটিক্যাল অ্যালায়েন্স তো দুটো এক জিনিস না খালেদ ভাই। আচ্ছা ঠিক আছে, নির্বাচনী অ্যালায়েন্স ছিল, নির্বাচনী অ্যালায়েন্স আর পলিটিক্যাল অ্যালায়েন্স আমরা পরে আবার শুনবো। আমি আসতেছি আপনার কাছে, আমি একটু মুর্তজা ভাইয়ের কাছে যাই। মুর্তজা ভাই, আমরা একটু অনুষ্ঠানের সময়টা একটু বাড়ায় নিব আজকে, একটু আপনারা যদি অনুমতি দেন তাহলে, কারণ হচ্ছে যে অনেকগুলি আলাপে সময়টা একটু। মুর্তজা ভাই, আপনি আমাকে দুইটা জিনিস বলেন, পুলিশ বাহিনীটা নিয়ে ডিম আগে না মুরগি আগে এর একটা অবস্থা তৈরি হয়েছে। অনেকে বলতেছেন যে পুলিশ বাহিনীর মধ্যে আওয়ামী লীগের লোক রয়ে গেছিল, এবং তারা গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের যে নিষ্পেষণ যন্ত্র সেটাতে তারা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে, বা নিজেরা মজা করেও ব্যবহার করছে, মানে ধৈর্য নিয়ে আনতে আসতে করলে বাইদা নিয়ে আসছে, গুম করছে, খুন করছে, ইত্যাদি ইত্যাদি। জুলাই আগস্টে তো অনেক কিছু করছেও, কিন্তু বিপরীতভাবে এইটাও সত্য, পুলিশ দেখছে যে তার ইউনিফর্মে থাকা লোক সহকর্মীকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, থানায় গিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এমনকি সরকার পরিবর্তন হওয়ার পরও পুলিশ বাহিনীর উপর বিভিন্ন নির্যাতন অত্যাচার চলেছে, যেগুলি নিয়ে আসলে কোনো ধরনের কোনো মামলা হবে না বা মতো একটা ইন্ডেমনিটিও আছে, কাছাকাছি, ইন্ডেমনিটির কাছাকাছি। এইটা তাদের এর জন্য দায়ী কিনা? মুর্তজা ভাই, ধন্যবাদ আপনাকে। আপনার এই প্রশ্নের পরে আমি আরো কয়েকটা নিয়ে ছোটখাটো করে একটু কথা বলবো। পুলিশ বাহিনীর উপরে নৃশংসতার যে কথাটা বলা হইতেছে বা যেটা আলোচনায় আছে, এটা আসলে কি? এটা কি বাংলাদেশে সত্যি সত্যি এরকম কোনো ঘটনা ঘটেছে? না ঘটে নাই? ঘটেছে মানে কোন পরিপ্রেক্ষিতে ঘটেছে? 5 আগস্ট সকালবেলা আমরা তখনও জানি না যে শেখ হাসিনা পালিয়েছেন কি পালায়নি। সেই সময় যখন সকাল 8টা, 8:30, 9টার সময় যখন জানছিলাম যে উত্তরা, গাবতলী সহ যাত্রাবাড়ি বিভিন্ন জায়গার থেকে মানে লাখ লাখ মানুষ বা শত শত মানুষ বা হাজার হাজার মানুষ ঢাকার শহরের দিকে আসছে, সেই সময়ও খবর পাচ্ছিলাম যাত্রাবাড়ির হানিফ ফ্লাইওভারের উপর থেকে পুলিশ অনবরত গুলি করছে এবং মানুষ মারা যাচ্ছে। সেটার ভিডিও চিত্র আমাদের কাছে আছে, দেখেছি আমরা, সেটার স্থির চিত্র আমাদের কাছে আছে। যে সময় শেখ হাসিনা পালিয়ে গেছে সেই সময় সাভারে পুলিশ গুলি করে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই দুটি ঘটনা আমি বললাম। এই দুটি ঘটনা কি এটা জাস্টিফাই করে যে যেহেতু পুলিশ হত্যা করেছে গুলি করে, সেই কারণে পুলিশের উপরে এই নৃশংসতা বা পুলিশকে হত্যা করা হয়েছে? ঘটনার প্রেক্ষিতটা আমাদের একটু বিবেচনায় রাখতে হবে। এই দুটি ঘটনা সহ অসংখ্য নজির আছে কারণে এবং অকারণে। কারণের চেয়ে অধিকাংশ ক্ষেত্রে অকারণে পুলিশ গুলি করে মানুষ হত্যা করেছে। যে ছেলেটি পাশে দাঁড়িয়েছিল তার সহকর্মীকে গুলি করে হত্যা করেছে, তার পরিচয় এনসিপি, মানে তার পরিচয় বৈষম্যবিরোধী ছাত্রদল, শিবির, বাম কোন সংগঠন, এটা আমরা জানি না, সবাই ছিলেন, হত্যা করেছে। এই যে হত্যাযজ্ঞ চলেছে, হত্যাযজ্ঞ চলার সময়ে পুলিশের, তারও আরো অনেক আগে থেকে পুলিশের বিষয়ে সাধারণ জনমানুষ এবং বিশেষ করে আন্দোলনকারীদের যে মনোভাব তৈরি হয়েছিল, পুলিশ একটা সরাসরি শত্রুতে পরিণত হয়েছিল। সেই শত্রুকে যখন সে সামনে পেয়েছে নির্দয়ভাবে তাকে হত্যা করেছে। এরকম হত্যার ঘটনা বাংলাদেশে ঘটেছে। থানা পুড়িয়ে দেয়া, যে থানা পুড়িয়ে দিয়ে 13 জনকে হত্যা করা হয়েছে, ওই থানার ঘটনাটিকে আমরা জানি। সারা দিন ধরে ওই থানা থেকে মানুষকে উদ্দেশ্য করে গুলি করা হয়েছিল।
গুলি করে বিক্ষুব্ধ মানুষকে আটকে রাখা হয়েছিল। যখন পুলিশের গুলি শেষ হয়ে যায় তখন বিক্ষুব্ধ জনতা থানার ভেতরে ঢুকে যায়, যে যেভাবে পেরেছে আগুন দিয়েছে, পিটিয়ে মানুষকে হত্যা করেছে। এটার চেয়ে বড় কোনো সত্য আর কিছু নাই, এটার সবচেয়ে বড় সত্য। এখন প্রশ্ন আসে যে আমি কি, যেহেতু পুলিশ সারাদিন ধরে গুলি করে মানুষ হত্যা করেছে, আহত করেছে, এখন পুলিশের যখন গুলি থাকলো না তখন কি আমি গিয়ে পুলিশের থানা আক্রমণ করার লাইসেন্স পাই কি পাই না? যদি আপনি সুস্থভাবে আলোচনা করেন, টেবিলে বসে আলোচনা করেন, তাহলে আমি বলবো। না না মুর্তজা, আমার পয়েন্ট হলো এটা না, আমার পয়েন্ট হচ্ছে আমি এই প্রত্যেকটা পুলিশ হত্যা মামলার বা পুলিশ হত্যার মামলাটা আমি নিব কিনা, বিচার করে তদন্ত করে আমি সেইটাই পাইলাম, সেটাই পাইলাম। আমি যখন সেটাতে দেখি যে হয় কি, পরাজিত শক্তি আর বিজয়ী শক্তি। 1971 সালে পাকিস্তানিরা যখন পরাজিত হয়, রাজাকাররা যখন পরাজিত হয়, তখন মুক্তিযোদ্ধারা এমন অনেক ঘটনা ঘটিয়েছিল যেটা ঘটার কথা ছিল না, প্রকাশ্যে গুলি করে সাধারণ রাজাকারকে হত্যা করা হয়েছে। এখন বিজয়ী শক্তি পরাজিত শক্তির অপকর্মের বিচার করে, পরাজিত শক্তি বিজয়ী শক্তির বিচ্যুত কোনো ঘটনার বিচার করে না। তো যেহেতু বিচার করে না, সেই কারণে পুলিশ যেহেতু মানুষ হত্যা করেছে, শেখ হাসিনা 15 বছরকে দিয়ে পুলিশকে দিয়ে এমন কোনো অপকর্ম নাই যে অপকর্ম করায় নাই। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে 40-42 জন বা আরো 2-1 জন কম বেশি পুলিশ সদস্য নিহত হয়েছেন, আমি একজন পুলিশ সদস্য নিহত বা হত্যারও বিপক্ষে, হওয়া উচিত হয় নাই। কিন্তু এখন ওই ঘটনা, আমি ঘটনাটা বলছি এই কারণে, কারণ আমি জানি যে আপনি এই প্রশ্নটা করবেন এবং এই প্রশ্নটা প্রাসঙ্গিকভাবে আসবে। আপনার চেয়ারে আমি থাকলে আমিও আপনাকে ঠিক এই প্রশ্নটাই করতাম। কিন্তু বিজয়ী শক্তি আর পরাজিত শক্তির এই পার্থক্যের জায়গাটা বিবেচনা করতে হবে, এবং ওই কারণেই যারা এত ত্যাগ স্বীকার করে 1,500-2,000 মানুষের রক্ত দিয়ে যে আন্দোলন সফল করেছে, এই 1,500-2,000 মানুষকে হত্যার নেতৃত্ব দিয়েছে যে বাহিনী, সেই বাহিনীর 40 জনের বিচার এখন এই 2,000 মানুষ হারানোওয়ালারা করবে, এটা প্রত্যাশা করা যায় না। এটা বাস্তব না। না আমরা সেটাকে উই আর দে দেখতেছি কেন মুর্তজা ভাই? এটা যদি আমি আর আপনি দেখি তাহলে কি আমরা এটা অস্বীকার করি না? পুলিশ কে আসলে? পুলিশ তো পিজেন্টস ইন ইউনিফর্ম। মানে ও তো ওর উপরে, মানে যে লোকটা শেখ হাসিনা ক্রিম খাইছে, যে লোকটা মুর্তজা ভাই, যে লোকটা রাস্তায়, যে লোকটা ক্রিম খাইছে, যে লোকটা আমার বন্ধু এসপি বা আপনার বন্ধু ডিআইজি বা হেলাল ভাইয়ের বন্ধু আইজি, তারা কিন্তু শেখ হাসিনা ক্রিমটা খাইছে, রাস্তার ওই কনস্টেবলটা না। কিন্তু বেশি রাস্তার ওই কনস্টেবলকে দিয়ে আপনাকে গুলি করে হত্যা করিয়েছে। হ্যাঁ, ধরেন নারায়ণগঞ্জে বিএনপি, আমি আসলে এটা জুলাই আগস্ট আমাদের জন্য এরকম মাস আমি বলি, নারায়ণগঞ্জে বিএনপি একটা মিছিল বের করলো, কোন কারণ ছাড়া চাষারায় গুলি করে 2 জন মানুষকে মেরে ফেলা হলো। মুন্সিগঞ্জে কোন কারণ ছাড়া গুলি করে 2 জন মানুষকে মেরে ফেলা হলো। বিষয়টি হচ্ছে আইজিপি ক্রিম খেয়েছেন, কিন্তু গুলিটা তো ওই কনস্টেবলকে দিয়ে করানো হয়েছে। বিএনপির ওই কর্মীরা যদি কোনোদিন সুযোগ পেত তাহলে ওই পুলিশের অবস্থা কি হতো? আমি আপনাকে বলি মুর্তজা ভাই, এটা ধরেন আমরা যারা, মানে জুলাই আগস্ট তো আসলে গত বছরের কথা, এই সময়টার মধ্যে থেকে আমি আপনি আমাদের মধ্যে আসলে মানে অনেকেই আমরা এইটা অস্বীকার করতে পারবো না যে পুলিশ কি পরিমাণ অট্রোসিটি আসলে চালাইছে, পুলিশের নামে আসলে কি করা হয়েছে না করা হয়েছে সেটা আমি জানি না। কিন্তু আমি বলতে চাইছিলাম যে এই একটা ইউনিফর্ম ফোর্সের ওইখানে এই তদন্তগুলি কইরাও তো এগুলি সামনে আনা যাইতো, কারণ প্রতিটা হত্যা, প্রতিটা খুন, প্রতিটা মৃত্যু, প্রতিটা আইন নিজের হাতে তুলে নেওয়ার যদি আমরা এটাকে আইন হাতে তুলে নেওয়া বলা যাবে না। না না এইটাকে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমরা 5 তারিখের পর থেকে তো বলতে পারবো। 5 তারিখের পর, 5 তারিখ পর্যন্ত বলে 5 তারিখের পর। জি হেলাল ভাই, আমি কিছু বলতে চাচ্ছি। দেখেন, আমার এখানে কিন্তু আরো কথা বলার ছিল এই প্রসঙ্গে। মুর্তজা ভাই আমি একটু বলি, দেখেন, পরাজিত শক্তিকে মারতে হবে এমন কোন বিধান পৃথিবীতে আছে বলে আমি মনে করি না। মনে করেন 91 সালের নির্বাচনে আমরা আওয়ামী লীগ ইলেকশন পেয়েছি, আওয়ামী লীগ হেরে গেছে, তারপরে আওয়ামী লীগকে মারতে হবে না। এখানে বলা হচ্ছে যে বড় ভুল বুঝাবুঝি থেকে যাবে। আপনার পক্ষে বলছি। হেলাল ভাই একটা সেকেন্ড, আমরা সময় একটু বাড়াই দিছি, 1 মিনিট মুর্তজা ভাইকে 1 মিনিট দেন, বক্তব্যটা খালি শেষ করুক, আমরা সময় বাড়াই দিছি, আপনি বলেন। এটা ভুল বোঝাবুঝি থাকবে। আমি কোনো অবস্থাতেই বলছি না যে পুলিশকে মারতে হবে বা পুলিশের মারা ঠিক ছিল। আমি বলছি যে ঘটনার পরিপ্রেক্ষিতে যে অবস্থা তৈরি হয়েছিল, সেই অবস্থায় বিক্ষুব্ধ জনতা যে
কর্মটা করেছে সেটা ঠেকানোর কোনো উপায় কারো ছিল না। আমি একটি হত্যাকাণ্ডের পক্ষে কথা বলছি না। ওকে, আমি এটা হত্যাকাণ্ডের আমি পক্ষে না, বিপক্ষে না, আমি আমি আপনার শুধু আপনার পক্ষে বলছি। আমি শুধু প্রশ্ন আমি একটু খালিদ আচ্ছা ভাই, হেলবে আপনি একটু বলেন, খালিদ ভাই হেলবে আপনি বলি। বলেন, বলেন আমি একটু বলেন, বলি, বলেন। এই যে পরাজিত শক্তি আর বিজয়ী শক্তি, কিন্তু যে অপশক্তি, যে অপশক্তি, মনে করেন 24-এর গণ অভ্যুত্থানে পরাজিত হয়েছে অপশক্তিরা, এটা অপশক্তি। এই অপশক্তিকে আপনি নির্মূল করার জন্য যখন বলছেন, তখন একটা থিওরি চলে আসে যে এটা যেমন বিপ্লব। যদি বিপ্লব হতো তাহলে আপনার ফ্রান্স বিপ্লবে দেখেছি গিলোটিনের নিচেই মাথা গেছে কত লোকে, নির্বিচারে, বাদ বিচারহীন ভাবে, কোনো বিচার টিচার নেই। এবং বিপ্লবে সারা পৃথিবীর ইতিহাসে এইটাই হয় যে ওই পরাজিত অপশক্তি তখন তাকে ওইভাবে হত্যা, নির্যাতন, গুম, খুন চলে। এখন আপনি বলতে পারেন বাংলাদেশে তো 24-এর গণ অভ্যুত্থানের বিপ্লব হয়নি, গণ অভ্যুত্থান হয়েছে, এটা তো ডিবেট রয়েই গেছে। সুতরাং 24-এর গণ অভ্যুত্থানের 5ই আগস্টের পরে যে ব্যাকলাশটা হয়েছে, যে পরিমাণ ব্যাকলাশ হওয়ার কথা ছিল 17 বছরের পুঞ্জীবিত ক্ষোভের পরে, তার অনেক কম হয়েছে, অনেক কম হয়েছে, অনেক কম হচ্ছে। বরঞ্চ আমি মনে করি 8ই আগস্ট যখন সরকার গঠন হলো, তখন আমি দেখলাম কিছু সমস্যা আরো বেড়ে গেল, অর্থাৎ একটা সরকারের দুর্বলতা প্রকাশ পেল। এটা আরেকটি আলোচনা। সেজন্য আমি বলছি যে অপশক্তিকে, যে পুলিশকে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত যে সমস্ত ঘটনাগুলো সব বিচ্ছিন্ন, এগুলো আমি পরিকল্পিত বলবো না, বিচ্ছিন্ন। এটাকে আপনি বিপ্লব আখ্যা দিয়ে জায়েজ করতে পারেন, আবার গণ অভ্যুত্থান আখ্যা দিয়ে না জায়েজও করতে পারেন। কিন্তু যে অপশক্তি, সেখানে মানুষের যে রোষ, যে রোষানল, সেটার শিকার তারা হয়েছে। এইটা, এই ব্যাকলাশটা পৃথিবীতে সবসময়, এইটা নিয়ে আলোচনা করে আপনি অনেক বড় বড় বই লিখতে পারবেন, অনেক তথ্য দিতে পারবেন, কিন্তু এটাই স্বাভাবিক ছিল যেটা নিয়ে ছোট ছোট করে কিছু বলার ছিল। জি, আসতেছি আমি মুর্তজা ভাই আপনার কাছে। যে আরেকটা কথা, আপনি কি 111 কে সার্টিফাই করছেন? এই যে খোদা বক্সের কথা বললাম, তাহলে কি 111 কে সার্টিফাই করছেন? কারণ 111 এর ফলে বাংলাদেশ ভারতের হেজিমনিতে পরিণত হয়েছিল। আমি বলি হেলাল ভাই, এখনকার ঘটনা হচ্ছে যে এটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে সবকিছুই রয়ে যায়। 111-এর 1 বছর পূর্তিতে তৃতীয় মাত্রায় জিল্লুর রহমান ভাইয়ের অনুষ্ঠানে আমি গেছিলাম, ব্যারিস্টার সারা হোসেন গেছিলেন, রুবায়েত ফেরদৌস গেছিলেন। 111 1 বছরের পূর্তিতে আমি ওইখানে গিয়াও, তখনও কিন্তু 111-এর সরকার আছে, আমি ওইখানে গিয়েও ওই সরকারের বিপক্ষেই বলছিলাম। কোনো অনির্বাচিত সরকারের পক্ষে আমার 1 সেকেন্ড অবস্থান না। আমি সেই জন্যই বলছি যে 111-এর যারা খোদাবক্সকে আপনি 111-এর সাথে মিলায়া আপনি ওই জিনিস, খোদাবক্স 111-এর সময় খুব ছোট একটা পণ ছিল, ভেরি ইনসিগনিফিকেন্ট। এখন যে পুলিশ উদাসীন, পুলিশ যে আপনার উদাসীন, আপনি যদি ফেইলার বলেন বা উইক বলেন, তাহলে বলবো যে আপনি ভুল ব্যাখ্যা করছেন, ভুল থিওরি দিচ্ছেন। পুলিশের কিছু কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে। হেলাল ভাই, আমি আপনার কাছে আসতেছি। আমি মুর্তজা ভাইয়ের কাছে খুব দ্রুত ছোট ছোট যে 2-1টা জিনিস ছিল, আর মুর্তজা ভাই আপনি এইটা একটু প্রথমে একটু অ্যাড্রেস করে নিলে ভালো হয়। আমরা টোটাল 2-3 মিনিট আপনার সঙ্গে এই পর্যায়ে কথা বলবো। সেটা হলো যে আপনি কি মনে করেন যে যেহেতু খোদাবক্স আসলে খোদাবক্স সাহেব আছেন হচ্ছে পুলিশেরও বস হিসাবে, মানে আইজিরও বস হিসাবে, উনি মন্ত্রী পদমর্যাদায় বা প্রতিমন্ত্রী পদমর্যাদায় আছেন, তো সেইটা কি আসলে ইচ্ছা করে উনি করতেছেন, পুলিশকে দুর্বল করে রাখছেন? এটাও যদি একটু আপনি বলতেন। এটা আসলে এই প্রশ্নের উত্তরটা একেবারে হাঁ বা নাতে দিয়ে দিলে আরো বড় বড় ভুল বোঝাবুঝি হবে। আমি প্রথমত কথা সেটা মনে করছি না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই যে হেলাল ভাই বেশ কয়েকটা কথা বলেছেন, এখন তার এই জায়গাটাতে চুক্তিভিত্তিক নিয়োগের কথা বলেছেন, পুলিশের নিয়োগ হয় না। হেলাল ভাই এটা খুব ভালো করে জানেন যে বিগত 15 বছরের সরকারে পুলিশকে যেভাবে টপ টু বটম সাজানো হয়েছিল, তাহলে পুরো পুলিশ বাহিনী বাতিল করে, নিয়োগের কথা যদি বলে পুরো পুলিশ বাহিনী বাতিল করে আবার নতুন একটা বাহিনী করতে হবে। কিন্তু এই ইন্টারিম সরকারের পক্ষে সেটা করা সম্ভব নয়। বিএনপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় যায়, ওই বিএনপির পক্ষেও সেটা সম্ভব হবে না, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, এই সরকার যে সমস্ত চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে, অধিকাংশ ক্ষেত্রে এটা বাধ্য হয়ে নিয়োগ দিতে হয়েছে তাকে। আশেপাশে কোনো লোক পাওয়া যায় নাই, এমন কোনো গোয়েন্দা সংস্থা ছিল না যেটার একেবারে নেতৃত্ব থেকে শুরু করে পুরা জিনিসটা ছাত্রলীগের কর্মী দ্বারা পরিচালিত হতো। তো সুতরাং এই জায়গাটাতে সরকারের কিছু করার ছিল না, এবং এই সমস্যাটা
আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে যদি বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় যায়, বিএনপি ঠিক সেম সমস্যাটা ফেস করবে, হুট করে সবকিছু পরিবর্তন করে ফেলতে পারবে না। সমস্ত ওএসডি কর্মকর্তাকে কি করলেন? যারা ওএসডি ছিল 17 বছর, সে ওএসডি কর্মকর্তারা এটা বিস্তারিত আলোচনা করতে হবে। আমি যেটা বললাম, আপনি আমার ধারণা আমি পুরোপুরি ভাবে বুঝাইতে পারছি, 1 নাম্বার। 2 নাম্বার, এখানে বারবার করে এখন বিএনপির জায়গা থেকে একটা প্রসঙ্গ আসছে যে 71-এর পরাজিত শক্তি। বিএনপি এটা বলে, আমি চাই যে বিএনপি এটা বলুক, আরো বলুক, কিন্তু বিএনপি এই জিনিসটা নিয়ে এখন যদি বড় করে রাজনীতি করতে যায় এবং বারবার করে বলে, তাহলে যে আপনি যে প্রশ্ন তুললেন, আগে কেন বলেন নাই, 2001-এ কি করছিলেন, ওই প্রশ্নগুলো আসলে সেটা বিএনপির জন্য বিব্রতকর হবে। বাট বিএনপির এটাই হওয়া উচিত পলিটিক্যালি কারেক্ট অবস্থান। আচ্ছা, তারপরে আরেকটা জায়গা আছে যেটা মুর্তজা ভাই একটু যদি সংক্ষিপ্ত করতেন, কারণ আপনার কাছে আমার একটা অরিজিনাল প্রশ্ন ছিল যেটা আমি সংক্ষিপ্ত করছি। কারণ ফান্ড নিয়ে কথা আছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ফান্ড পুরোপুরিভাবে অস্বচ্ছ। এখন এই জায়গাতে বিএনপির ফান্ডের বা আওয়ামী লীগের ফান্ড নিয়ে আলোচনা হয় না, এখন আলোচনা হচ্ছে এনসিপির ফান্ড নিয়ে। কারণটা কি? কারণ এনসিপি একটা স্বপ্ন দেখায় সামনে আসছে, যেহেতু তারাও এসে ওই একই রকমের ধারায় চলে গেছে বলে মানুষ মনে করছে, সেই কারণে ফান্ডের প্রসঙ্গে এখন এখানে আসছে। এই জায়গাটার একটা সুস্থতা আসা দরকার। সেই সুস্থতাটা যদি না আসে, তাহলে এই জায়গাটাতে বাংলাদেশের এই মানে রাজনৈতিক দলগুলো স্বাভাবিক ধারায় আসবে না। অন্য দলের রাজনৈতিক নেতাকর্মীরা কি করছে সেটা দেখার আগে আমার দলটাকে আমি আসলে কিভাবে সাজাচ্ছি, কিভাবে গোছাচ্ছি, সেই জায়গাটাতে যদি আমি একটা কঠোর নীতিমালা করতে না পারি, আমার ধারণা যে এই জায়গাটাতে তেমন কিছু হবে না, উন্নতি হবে না। আর নির্বাচন নিয়ে সংশয়ের কথা হেলাল ভাই যে কথাটা বললেন যে লন্ডন মিটিং এর আগে নির্বাচন নিয়েও সংশয় ছিল, আমি ব্যক্তিগতভাবে এটাকে সংশয়ের কথা বলি না। নির্বাচন নিয়ে কিন্তু আসলে কোনো সংশয় ছিল না। সরকারের জায়গা থেকে খুব পরিষ্কার করে বলা হয়েছিল যে জুনের মধ্যে নির্বাচন হবে। এখন বলা হয়েছে ফেব্রুয়ারির রোজার আগে নির্বাচন হবে। 2 মাস 3 মাস আগে আর পরে সংশয় তখনও ছিল না, এখনো সংশয় নাই। রাজনীতিতে যেহেতু আমরা একমত হতে পারি নাই, সেই কারণে আমরা মনে করছি যে এই পরিস্থিতির কারণে মনে হয় এইটা হবে না, ওইটার কারণে মনে হয় ওইটা হবে না। আমি বাংলাদেশের মানুষকে নিশ্চিত করতে চাই, আমি আমার একজন সাংবাদিকতার জায়গা থেকে, সরকারের জায়গা বাদ দেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো কনফিউশন নাই। নির্বাচন যে সময় হওয়ার কথা সেই সময় হবে, ভালো নির্বাচন। আমি আপনার সাথে 100% একমত। এবং আমি দর্শকদেরকে একটু বলে রাখি যে আমি কিন্তু কিছু টাকা বাজিয়েও ধরছি, কিছু টাকা না, আমার বিবেচনায় বেশি বড় টাকা। যে এপ্রিল, মানে আমার বাজেটটা আমি বলে রাখি যে এপ্রিল মাসের 30 তারিখের পর যদি বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার না আসে, মানে এপ্রিল 30 হচ্ছে এই সরকারের শেষ দিন, মানে মে মাসের 1 তারিখেও যদি ডক্টর ইউনূস থাকেন বা ডক্টর ইউনূসের না থাকা অন্য উপদেষ্টাদের মধ্যে কেউ যদি থাকেন, তাহলে আমি বাজে হারবো। আমি বলছি দিস ইজ দি লাস্ট ডে, মানে এপ্রিল 30। এবং আমি নিশ্চিত করে বলি, এটা তো ভবিষ্যৎবাণী না, এটা তো গণক না, এটা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষণ। সেই বিবেচনায় বলি যে নিশ্চিত করেই আপনি হারবেন না। আমারও তাই মনে হয়, কারণ আমি তো সেফ বেটই লাগবো। যাই হোক, মুর্তজা ভাই আপনি আমাকে 2টা মিনিট একটু বলেন যে সবচেয়ে বেশি কথা হচ্ছে, হেলাল ভাই আসতেছি, আমাদের অনেকগুলি ছোট ছোট বিষয় আছে, যে আমাদের অনেক বেশি কথা হচ্ছে যে বাংলাদেশে পণ্য যুক্তরাষ্ট্রের রপ্তানির ক্ষেত্রে যে ট্যারিফ যুক্তরাষ্ট্র 35% বাড়াইছে, বাংলাদেশ এটা করার জন্য নেগোশিয়েট করতেছে। 2টা প্রশ্ন এখানে দেখা দিচ্ছে। একটা প্রশ্ন হচ্ছে যে নিরাপত্তা উপদেষ্টাকেও আমরা একই কারণে আমেরিকাতে থাইকা যেতে দেখছি এবং তিনি এটা করছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ট্যারিফ নিয়ে কেন আলোচনা করবেন? আমরা দেখছি যে তিনি থাকাকালীন সময় আমাদের কোনো লাভ হয় না। লাভ হয়েছে যখন বাণিজ্য উপদেষ্টা যখন আসছেন, তখন কয়েকটা ইফেক্টিভ মিটিং তিনি করছেন। এইটা একটা কথা। 2 হচ্ছে আরেকটা, এই যে এইরকম একটা লেখা যেটা হলো বাংলাদেশকে পাঠানো ইউএসটিআর চিঠিতে বাণিজ্য আগ্রাসনের ছায়া, এরকম একটা প্রতিবেদন করছিল হচ্ছে বাংলা আউটলুক নামে একটা প্রতিষ্ঠান, সেটাকে সরকারের চাপে নাকি তুলে নিতে বাধ্য করা হয়েছে। জুলকারনাইন সাহেব এরকম একটা কথা বলছেন। 2টাই যদি একটু আমাদেরকে একটু বলতেন যে এই ট্যারিফ নিয়ে আসলে। প্রথমত কথা খালেদ, এটা আসলে 2 মিনিটে বলার ব্যাপার না, এটা আরো কয়েকটা মিনিট সময় দরকার, না হলে এটা অনেক বড় ভুল বোঝাবুঝি হবে। 1 নাম্বার, ট্রাম্প প্রশাসন অন্যান্য অনেক দেশের সঙ্গে বাংলাদেশের উপর 37% শুল্ক আরোপ করেছে। 35 আসলে 37% প্রথমে 35%, রাইট। এখন প্রশ্নটা হচ্ছে 35, এই যে ট্যারিফ আরোপ করলো, ট্যারিফ আরোপ করার প্রধানতম দিক ছিল সেটা হচ্ছে যে তুমি আমার কাছে আসো, এসে আলোচনা করে এটাকে একটা জায়গাতে নিয়ে আসো। সেই আলোচনাটা বাংলাদেশ শুরু করেছে। বাংলাদেশ আলোচনাটা শুরু করেছে। বাংলাদেশের আলোচনাটা যে সময়টাতে চলছিল, ঠিক সেই সময়ই আলোচনাটা আগের দিন শেষ হয়েছে। আমি ছিলাম সেই আলোচনা। আগের দিন যে আলোচনাটা শেষ হয়েছে, পরের দিন এরকম একটা চিঠি আসলো যে
35% করা হয়েছে। তখন ধারণা করা হলো যে তাহলে কি আলোচনা শেষ, 35% ফাইনাল। তখন যখন আমরা যোগাযোগ করলাম আবার ইউএসটিআর এর সঙ্গে, তখন সেখান থেকে বলা হলো যে না, এটাও আগের মতোই আরেকটা চিঠি, আমাদের যে আলোচনাটা চলছিল সেই আলোচনাটা চলবে, অর্থাৎ পরবর্তী মিটিং টিটিং গুলো হচ্ছে। আর নিরাপত্তা উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য সচিব সহ এমবাসি থেকে আমরা যারা ছিলাম, তারা যে আলোচনাটা করছিলাম, নিরাপত্তা উপদেষ্টা থাকা অবস্থাতে কিছু হয় নাই, বাণিজ্য উপদেষ্টা থাকা অবস্থাতে হয়েছে, মোটেই বিষয়টি সেরকম নয়। যে আলোচনাটা চলছিল ধারাবাহিকভাবে বাণিজ্য উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা এখানে উপস্থিত থাকা অবস্থাতে, সেই আলোচনাটা একই ধারাবাহিকতায় চলেছে। নিরাপত্তা উপদেষ্টা তার ভাইয়ের অসুস্থতা জনিত কারণে অতি দ্রুত সময়ের মধ্যে তাকে বাংলাদেশে চলে যেতে হয়েছে। পরবর্তী আলোচনাগুলোতে বাণিজ্য উপদেষ্টা নেতৃত্ব দিয়েছেন, নিরাপত্তা উপদেষ্টা অনলাইনে যুক্ত ছিলেন। আমাদের প্রশ্ন হচ্ছে নিরাপত্তা উপদেষ্টা কি এখানে রেলেভেন্ট? রিলেভেন্ট হচ্ছে এই কারণে, উনি কি এখন বাংলাদেশের ডিফেক্টো পররাষ্ট্র উপদেষ্টা? আমি শেষ করি। আপনি বলছেন এটা এই যে ট্যারিফ ইস্যুর আলোচনা চলছে, আউটলুক কি রিপোর্ট প্রকাশ করেছিল, আমি রিপোর্টটা দেখি নাই। যে আলোচনাটা চলছে সেই আলোচনার মধ্যে জাতীয় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাগত অনেক বিষয়ের মধ্যে সম্পৃক্ত আছে। সেই কারণে এইখানে জাতীয় নিরাপত্তা একটা ইস্যু। কি ইস্যু আমি সেটা বিস্তারিত আপনাকে এই মুহূর্তে বলছি না, কারণ এটা নিয়েও আরেক বিতর্কের বিষয় যে এইখানে গোপনীয়তার একটা শর্ত আছে, যে এই আলোচনাটা যতক্ষণ পর্যন্ত চলবে কোনো কিছু প্রকাশ করা যাবে না। এখন আপনি প্রশ্ন করা হচ্ছে, অনেকেই প্রশ্ন করছেন যে বাংলাদেশ কেন চুক্তি গোপন করবে, বাংলাদেশ কেন গোপন করে কিছু করবে, বাংলাদেশ সেখানে গিয়ে আত্মসমর্পণ করছে। বিষয়টা মোটেই সেরকম নয়। যে এই সমস্ত দেশের সঙ্গে আলোচনা যে গোপনীয়তা, এই যে আপনি যে কথাটা বলতেছেন না, অ্যাবসলিউটলি এই বিষয়ে আউটলুকের প্রতিবেদনটা হচ্ছে এরকম। আমার কথাটা একটু খালি বলতে দেন, তারপরে গিয়ে আপনি প্রশ্নটা করেন, না হলে আমি খেয়ে হারিয়ে ফেলবো এই জায়গাটাতে। এবং এই জায়গাটাতে কথা বলা, যেহেতু আমরা গোপনীয়তার শর্তে আছি, তো গোপনীয় এখন প্রশ্ন এসেছে যে গোপনীয় চুক্তিতে বাংলাদেশ গোপন রাখার শর্তে রাজি হলো কেন? তাহলে বাংলাদেশ কি করতে পারতো? ঠিক আছে, 35% শুল্ক দেওয়া হয়েছে, আমি কোনো আলোচনা করবো না যুক্তরাষ্ট্রের সঙ্গে, 35%ই থাকবে। আমার মনে হয় সেটা খুব বুদ্ধিমানের কাজ হতো না। সরকার যেটা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে একটা জায়গাতে আসতে চাইছে, এটাই সবচেয়ে বড় কাজ। প্রতিপক্ষ বলবো না, কম্পিটিটর যে রাজনৈতিক দল, তারা ন্যাশন ওয়াইড এখনো হয়ে ওঠেনি। সুতরাং তারা এরকম একটা ন্যারেটিভ, এই জন্য ব্যবসায়িক হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড এবং আমাদের নেতা নেত্রীর নামে বাজে কথা শুরু করেছে। একই সাথে প্রশাসন এবং সরকারের কিছু রিলাক্টেন্ট, আমি মনে করি ডেলিভারেটলি দে আর রিলাক্টেন্ট, যেহেতু দেশে যদি একটা নির্বাচন হয় তাহলে এই সমস্ত অপশক্তিরা যারা প্রশাসনে আছে তাদের বিচার হবে। এবং এছাড়া ভারতের ব্রেন চাইল্ডরা এখনো রয়ে গেছে, তারা কিন্তু এখনো সেই খেলা থেকে যায়নি। বাংলাদেশকে ক্লায়েন্ট স্টেট বানানোর কোনো অপচেষ্টা বিএনপি সবসময় রুখে দাঁড়াবে। বাংলাদেশ কখনো আর ইন্ডিয়ান হেজিমনিতে যাবে না। বাংলাদেশ এখন আত্মনির্ভরশীল জাতি হিসেবে একটা হোমমেড সরকার আগামী দিনে নির্বাচন দেশ পরিচালনা করবে। অনেক ধন্যবাদ। মুর্তজা ভাই, একটা দুইটা বাক্য যদি বলেন। না, প্রথমত কথা, এখন যে তর্ক বিতর্ক আইন শৃঙ্খলা নির্বাচন নিয়ে সংশয়, আমার ধারণা নির্বাচনের তারিখটা ঘোষণা হয়ে গেলে এইটা আর থাকবে না। আর রাজনীতিতে যে নানা রকমের সংকট, সংশয়, সন্দেহ, এটা নির্বাচনের সময় যত আগে আসবে এই সংশয় সন্দেহগুলো থাকবে। নির্বাচন হবে না, নির্বাচন অনেক বছর পিছিয়ে যাবে, তত্ত্বাবধায়ক সরকার, বিগত তত্ত্বাবধায়ক সরকারও তো এরকম করেছিল, ওই কথাগুলো এই ডক্টর ইউনূসের এই সরকারের ক্ষেত্রে প্রযোজ্য না। আমার মনে হয় যে বিএনপি সহ, বিশেষ করে যেহেতু বিএনপির এখানে একটা বড় দায় হচ্ছে, যেহেতু সে বড় দল, এই কারণে মুর্তজা ভাই, হেলাল ভাইয়ের আমি খুব দোষও দিতে পারি না। ডক্টর ইউনূস সাহেবের কথা হয় আমরা বুঝি না, নাইলে মনে হয় তিনি 3 জায়গায় 6 রকম কথা বলেন। মানে এইটা একটা প্রবলেম, এটা আমরা বুঝি না, এটা একটা হইতে পারে। নির্বাচন নিয়ে আমার কাছে তা মনে হয় না। না, উনি কেমন এটা রেঞ্জ রাখেন যে এই বছর, আগামী বছর যদি হয় সংস্কার। আগে বলছিলেন জুন, তারপরে এপ্রিলের কথা বলেছেন, এখন তারা আগের কথা কি জানি সংস্কার বিচার টিচার হইলে। যাই হোক, তবে খুবই মানে আপনাদের দুজনের সাথে কথা বলে আমি অনেক আলোকিত হয়েছি, দর্শকরাও অনেক মন্তব্য করছেন, প্রশংসা করছেন, আমাদের কাছে খুবই ভালো লাগছে। আপনারা দুজনেই, জনাব আজিজুল বারী, হেলাল, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জনাব গোলাম মুর্তজা, আপনাকেও।